তাই না? স্যার, অর্ধ স্বরধ্বনি বলে কি কোনো হ্যাঁ টার্ম? হ্যাঁ, অর্ধ স্বরধ্বনি আছে। যখন স্বরধ্বনি অর্ধেক উচ্চারিত হয় তখন সেটি অর্ধ স্বরধ্বনি হয়, এবং দুটো স্বরধ্বনি যখন পর পর থাকে পরেরটা অর্ধ স্বরধ্বনি হয়। এ ব্যাপারে আমরা এই স্বরধ্বনির উচ্চারণের এখানে কথা বলবো। সেমি ভায়োল নামে শব্দ আছে, ঠিক আছে? যৌগিক স্বরধ্বনি যেমন আমরা পড়েছিলাম দুটো স্বরধ্বনি যুক্ত হচ্ছে, কিন্তু যৌগিক স্বরধ্বনির যে দুটো যুক্ত হয় পরে যেটা থাকে সেটা অর্ধ স্বরধ্বনির মতো উচ্চারিত হয়। আমরা এ ব্যাপারে দেখো স্বরধ্বনির উচ্চারণ দেখতে দিয়ে আমরা কথা বলবো। দেখো এই জিনিসটা তোমরা বোঝো কিনা, এই যে অক্ষর কি এ ব্যাপারে কথা হয়েছিল একদম প্রথম দিকে, মনে আছে? মানে একটু আছে যতটুকু উচ্চারণ করা যায়। হ্যাঁ, এক প্রয়াসে যতটুকু উচ্চারণ করা যায় এটা তোমাদের কাছে বলা হয়েছিল, এবং আমরা বদ্ধাক্ষর মুক্তাক্ষরও চিনেছিলাম। এর ভিত্তিতে আমরা আজকে আসলে স্বরধ্বনির উচ্চারণ একটু আমরা বলতে চেষ্টা করব। উচ্চারণ করতে যাওয়ার আগে অক্ষর সম্পর্কে তোমাদের ধারণা খুব ভাবে পরিচ্ছন্ন হতে হবে। একটু বলতে হবে তুমি অক্ষরের সংজ্ঞা শিখেছো, কিন্তু প্র্যাকটিক্যালি তাকে বলতে পারো কিনা। যেমন এই যে যে শব্দটা আছে, কয়টা অক্ষর হতে পারে দেখো তো। উল্টো স্যার, বিদ্যা, বিদ্যা তারপর আলয়। আর কেউ বলতে চাও কি আছে এতে? দেখো তো। তিনটা অক্ষর আছে। হ্যাঁ, আমাকে একটু বলো তোমার কি মনে হচ্ছে কোন কোনটা অক্ষর? স্যার এটা বিদ, তারপরে দা, আর হচ্ছে লয়। এই তো সুন্দর কথা বলেছো। কথা বলেছো কে? স্যার মারুফা। মারুফা, হ্যাঁ। জিজ্ঞেস করলে সাথে সাথে যেটা বুঝবে একটু আমার সাথে ইসে থাকবে, কথা বলবে, তাহলে সুবিধা হবে। স্যার হ্যাঁ, আমি প্রথম স্যার প্রথম ক্লাসটা করেছিলাম না, ওই ক্লাসে আপনি অক্ষর পড়িয়েছিলেন। তো স্যার ওইটা বুঝতে একটু সমস্যা হচ্ছিল, তো আজকে যদি আপনি একটু ডিসকাস করেন হ্যাঁ, এই যে এখনই তো এখনই সুবিধা আমরা অক্ষর হতো নিয়ে স্যার। কথা বলে ফেলবো। মারুফা, এখনই আমরা অক্ষর নিয়ে কথা বলে ফেলবো এবং জি তুমি স্যার। বুঝে ফেলতে পারবে। তুমি যেভাবে আমাকে উত্তর দিয়েছো খুব ভালো। তুমি বলেছো বিদ, দা, লয়। খেয়াল করো মানে স্যার। তিনটাই অক্ষর আছে। তিনটেই অক্ষর জি আছে, ঠিক স্যার। আছে? বিদ্যালয়। এখন অন্য সবাইও বোঝার চেষ্টা করবে যে আমরা বিদ লিখতে যে দতে কেন হসন্ত দিয়েছি, কিন্তু দা লিখতে যে দয় আকারে হসন্ত চিহ্ন দিইনি, আর লয় লিখছে অন্তস্থয় হসন্ত দিয়েছি, তাই না? এই বিষয়টা হয়তো তুমি বুঝতে পারোনি যে কেন এই হসন্তটা দেওয়া হয়েছে। জি স্যার। আমরা আজকে বলবো। ওই ওইখানেও ভিডিও রেকর্ডে সেটি থাকার কথা, আমরা সেই কথা বলেছিলাম, হয়তো বুঝে উঠতে পারোনি। কিন্তু দেখো, আচ্ছা আমরা যদি শুধু দ বলি, এই দ এর সাথে কি আছে? দ। দেখো শেষে একটা অ আছে, আছে কেন? স্যার স্যার, জি স্বরে স্যার। অ আছে। আমরা যখন দা বলবো এই দ এর সাথে কি আছে? জি স্যার। শেষে শেষে আকার আছে। এখন তুমি যে সোনা। অংশটা, হ্যাঁ আকার আছে, যে অংশটা তুমি উচ্চারণ করবে শব্দের, সেই অংশের শেষে যদি স্বরধ্বনি উচ্চারিত হয় তাহলে সেখানে হসন্ত চিহ্ন হবে না। যেমন দা শেষে কি উচ্চারিত হচ্ছে? আ। সোনা, জি স্যার, দ উচ্চারণ করছি, দ শেষে অ। অতএব জি স্যার। অতএব এখানে আমার কণ্ঠস্বর মুক্ত থাকছে। এই অংশটাকে বলা হয় মুক্ত অক্ষর, তার মানে মুক্তাক্ষর। এখন আমি যখন বিদ বলছি, বলো বিদ, বিদ। এই দয়ের সাথে কি শেষে অ আছে? হুম, না, না না স্যার। নেই। ফলে বিদ আটকে যাচ্ছে। ফলে যেখানে এরকম আটকে যায় সেখানে আমরা হসন্ত চিহ্ন ব্যবহার করি যথারীতি। লয়, দেখো অন্তস্থ অ, শুধু অন্তস্থ যখন বলবো তখন এরকম, কিন্তু আমরা যখন লয় বা যায় বলছি, দেখো আমরা কি যায় বলবো এই শব্দটাকে? যায়, না, আমরা যায় বলবো না তখন যাই। উচ্চারণ করছি না, তাই সঙ্গম। অন্তকে তখন আমরা হর্ষ দেবো। মারুফা, তুমি কি এবার বুঝতে পেরেছো হর্ষ চিহ্ন কেন ব্যবহার করি? বা বাকিরা জি বুঝতে যদি স্যার। পারো, যদি বুঝতে পারো বাকিরা,
এই যে যে শব্দটি লেখা পরে লেখা আছে, এই শব্দটার কি অক্ষর হবে এবং কয়টা? বলো, অক্ষর কয়টা এবং কিভাবে লেখা হবে? আমি কিন্তু শব্দটি বলতে পারছি না, তোমরা একটু দ্রুত বললে ভালো হয়। স্যার দেখ, এখানে অক্ষর কি একটা শ্রেণী? হ্যাঁ, প্রশ্ন করবে না তুমি। বুঝতে না পারলে তুমি দেখো, বলো যে স্যার শ্রে একটা নি একটা, যদি এটা বলতে পারো তাহলে ভালো। শ্রে নি, দুইটা অক্ষর স্যার, দুইটা অক্ষর শ্রেণী। আছে। আচ্ছা, শ্রেণী। এখন বলো, আমরা কোনো হসন্ত চিহ্ন কেন ব্যবহার করিনি? কারণ স্যার কার এটা তো যুক্ত স্বরধ্বনি আছে? নেই কি ধ্বনি নেই? অক্ষরের পরে, মানে স্যার অক্ষরের শেষে তো স্বরধ্বনি নেই। হ্যাঁ, তুমি তো একেবারে উল্টে ফেললে। বললাম অক্ষরের শেষে স্বরধ্বনি থাকলে হবে না, মানে হবে, থাকলে হবে, আর না থাকলে হবে না। কিন্তু এখানে অক্ষরের শেষে তো স্বরধ্বনি আছে। তুমি যদি নি বলো, নয় রশ্মি, এই স্বরধ্বনিটা কোথায়? রসই। এটা কোথায়, আগে না পরে? এই এই ব্যাপারেও কথা হয়েছিল, মনে আছে আমাদের? বলেছিলাম তারপরে এটা কিন্তু উচ্চারিত হচ্ছে পরে, উচ্চারিত হচ্ছে পরে। ফলে এই নিটা মুক্ত। শ্রে, এটা উচ্চারিত হচ্ছে কোথায়? আগে। পরে। না, এই কোথায় আগে উচ্চারিত হচ্ছে? শ্রে। হ্যাঁ যখন স্যার, আমরা, এটাও পরে। এটাও পরে, অর্থাৎ শেষে স্বরধ্বনি আছে। এই কারণে আমরা শ্রেতেও হর্ষ ব্যবহার করিনি, নিতেও হর্ষ ব্যবহার করিনি। আচ্ছা, কলেজ, বলো কি আছে, কয়টা হবে? স্যার তিনটা, কলেজ। তাই, কলেজও এরকম? দুইটা কি স্যার, বললাম? দুইটা। দুইটা হবে। আমরা প্রথম চেষ্টায় যাচ্ছি ক পর্যন্ত, দ্বিতীয় চেষ্টায় যাচ্ছি লেজ পর্যন্ত। কলেজ, কলেজ। এই দেখো, তাহলে আমরা কতে হর ব্যবহার করিনি, কারণ কি? আর আমি মানে এটা বুঝাইতে চাইছি যে লাস্টে ওই যে জয়ের ওখানে বসন্তটা হবে, এইটা বুঝাইতে চাইছি স্যার। হ্যাঁ, সেটা বলো, কিন্তু অক্ষর দুটো এটা তোমাকে বলতে হবে যে এখানে অক্ষর দুটো। আর কতে কেন হর্ষ হয়নি? কারণ ক হুম। এর সাথে উচ্চারণে একটা অ আছে, ক। জি স্যার। ক। আমরা ক। এই অ কে আমরা স্বরধ্বনির ওখানে পড়ার ক্ষেত্রে নীলিন অ বলেছিলাম। নীলিন অ, যেটা ব্যঞ্জনের সাথে মিশে থাকছে। ওকে, জি এইবার, স্যার, এটার কোনো সংক্ষিপ্ত রূপ নেই। হ্যাঁ, এবার লেজ, লেজের জয়ের সাথে সেই অটা নেই, তাই আমরা জয়ের সাথে হসন্ত চিহ্ন ব্যবহার করেছি। এবার এই বিশ্ববিদ্যালয় কয়টা হবে বলো? বিশ্ববিদ্যালয় কয়টা হবে? স্যার পাঁচটা। কি কি? স্যার বিশ্ব আর বিদ্যালয় তিনটা স্যার। তাহলে পাঁচটা কোথায় হলো? বিশ্ব যদি একটা হয়, বিদ্যালয় যদি না স্যার, তিনটা। বিশ্ব দুইটা স্যার। চারটা স্যার। বিশ্ব। বিশ্ব, জি স্যার। পাঁচ। বিশ্ব, বিশ। জি স্যার। স্বর হয়েছে কেন? শরৎ আমরা কেন দিয়েছি? এই স্যার হসন্ত অটা কেন আসছে দিয়েছি না আর কি। বুঝেছো? স্যার হুম, অটা আসছে না। অটা আসছে না, বা কোনো কার চিহ্নটা নেই। শোতে কেন হস দিনি? বলছে কার চিহ্ন আছে। জি স্যার। আবার বিদ তো আছে, দাতে হস দিনি কি কারণে জানি, লয় তো কেন দিয়েছি জানি। ওকে, এখন কি ব্যাপারটা সবার কাছে বোধহয় পরিচ্ছন্ন হলো, আমরা কেন হর ব্যবহার করব, কেন করব না, আর অক্ষর ভাঙবো কিভাবে, সেটি আমরা বুঝলাম। আচ্ছা, এবার দেখো এটা কি হবে, বলো, কয়টা অক্ষর আছে? তিনটা। কি কি? স্যার বাঘ এর বাঘ এর এর হাট। হাট। বা, গের, হাট। এবং হর্ষ কোথায় কোথায় ব্যবহার হবে এটা বুঝছো কিনা, কেন হলো? গের, আমরা গেরও তো বলছি না, বা গেরো হাঁটো এরকম তো আর বলবো না। বা, গের, হাট। আচ্ছা, যদি এটা বুঝে থাকো, যার যার জেলার নাম খাতায় লিখে দ্রুত পাঠ করো। দ্রুত, তোমার যার যার যে জেলা, নামটা লিখে দ্রুত তার অক্ষর বিন্যাস করে ফেলো।
হয়েছে? খাতা কলম নিয়ে বসছিল নাকি? স্যার বলো। স্যার, আমার দুইটা, কারণ ঢাকা। ঢাকা। দুইটা? দুইটাই কি? দুইটাই মুক্তাক্ষর। আচ্ছা, আর কে আছো? এই তোমরা কি ক্লাসের সাথে কানেক্টেড আছো নাকি? এভাবে করলে আমাদের তো অযথা সময় বেশি যাচ্ছে। স্যার ময়মনসিংহ আমার। হ্যাঁ, তাই একটু দ্রুত বলো, কি লিখেছো? ময়? মন আমি সিংহ। ময়। ময় মন। মন। মন সিংহ। তারপরে সিং। সিংহ। যদিও সিংটা তাহলে বসা দিয়ে লিখতে হতো আর কি। ময়মন সিংহ। ময়তে হস, মন নতে হস, সিং উতে হস, হো। আর কি শব্দ আছে? স্যার তালিবস্য কেন হলো? তাহলে বসো কেন হবে আমরা বলবো পরে, এই কথা আমরা বলেছি আগের ক্লাসে। ভুলে গেলে তো চলবে না, বলছিলাম যে সব শয়ের একটা স্বাভাবিক উচ্চারণ তালব্য শ, ওই যে আমরা যখন ব্যঞ্জন ধ্বনির শেষ দিকে এসেছিলাম আমরা আচ্ছা স্যার, বলবো। মনে পড়ছে স্যার। মনে পড়ুক, কিন্তু এখানে আমরা আবার যাবো, মনে পড়াটা খুবই কাজের, কিন্তু ঠিক মতন সময় মনে পড়াটা আরো বেশি কাজের। আচ্ছা। যেমন আমি এখানে তোমার লেখার সময় আগেই ভুল করে দন্ত স লিখে ফেলেছিলাম, ওটা আগেই তালব্য শ লিখতে হতো। হুম। পরের শব্দ বলো, পরে কার কি জেলা আছে দেখি পেরেছো কিনা। স্যার ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়া, হ্যাঁ, কি হবে? ব্রাহ্ম। প্রথম চেষ্টায় আমরা যাচ্ছি ব্রাহ্ম পর্যন্ত। খেয়াল করছো? ব্রাহ্ম। ফোন। এরপরে চেষ্টা হন। ব্রাহ্মণ। তারপর চেষ্টা বা। তারপর চেষ্টা রয় রশ্মি। তারপরে চেষ্টায় অন্তস্তয়া। ব্রাহ্মণ বাড়িয়া। দেখো এগুলোতে একটাই হস হয়নি, খেয়াল করেছো? বা, রি, আ। ব্রাহ্ম মতে হস হয়েছে এক অক্ষর, হন এটাই নতে হস হয়েছে। ব্রাহ্ম একটা পার্ট, হন একটা পার্ট। বাড়িয়া তিনটে পার্ট। বাড়িয়া। আর কোন জেলা আছো? সমস্যা আছে কিনা? দিনাজপুর। হ্যাঁ, কোনটা? দিনাজপুর। দিনাজপুর। বলো কয়টা, তোমার কয়টা লিখেছো বলো। তিনটা। কি কি? দিন, দিনাজপুর। নাচ, আর পুর। তোমার কি এরকম অক্ষর ব্যবহার করে তাতে হর্ষ ব্যবহার করতে পেরেছো? জি স্যার। ওকে, তাহলে তো গুড। এবার যার যার নাম লেখো দ্রুত। নামটা লিখতে পেরেছো? জি স্যার। বলো। শাশ্বত বলো। আমার তিনটা অক্ষর স্যার। শ্বাস, শ্বাস, ছো, স, ও তো। তো। তুমি শাশ্বতও বলতে পারো, শাশ্বতও বলতে পারো, তাতে সমস্যা নাই। তুমি যদি এটা শোধাও তাতে হবে, কিন্তু অক্ষরটা কোনটায় হচ্ছে? অক্ষর তিনটা, এক, দুই, এই তিন না? জি স্যার। এই যে তিনটা অক্ষর করেছো, হ্যাঁ। মারিয়া বলো কয়টা? স্যার মালিহা। মালিহা কয়টা বলো। বলো। মা। স্যার আমি কনফিউজ। হ্যাঁ, তোমার যেটা মনে হচ্ছে সেটা বলে ফেলো, তারপরে তোমার কনফিউশন না হলে, ভুল না হলে তো আর ধরা যাবে না কোথায় ভুল হচ্ছে। মালিহা স্যার। কোনো ই কয়টা? নেই। তিনটা স্যার। কি কি? মা, লি, লি, তারপরে হা। হা। তোমার তো এখানে আর কিছু নাই, তিনটাই তো মুক্তাক্ষর, মা, লি, এ হা। স্যার তিনটাই স্যার মুক্তাক্ষর। হ্যাঁ। আর কে আছো? স্যার আমারটা মুজিবা। ইব্রাহিম। হ্যাঁ, বলো ইব্রাহিম বলো। এই একটা একটা নিয়ে, ইব্রাহিমেরটা নিয়ে আগে। স্যার ইব, এটা বদ্ধ অক্ষর, আর রা হিম তিনটা অক্ষর আছে স্যার এখানে। ইব। ইব, তারপরে? রা। তুমি এরকম করছো না, ইব্রাহিম রাহিম, জি। কিন্তু তোমারটা অক্ষর হয়েছে, কিন্তু তোমারটা উচ্চারণ হয় নাই। তুমি তো ইব্রাহিম এরকম করেছো, কিন্তু তোমার এটা হবে, দেখো তুমি বানানটা লিখছো এরকম, তোমার নিজের বানানটা এরকম না? জি স্যার। আচ্ছা, এবার দেখো তুমি প্রথম চেষ্টায় যাচ্ছ ইব,
দ্বিতীয় চেষ্টা হবে ব্রা। ইব্রা, তুমি কি ইব্রাহিম এমন করো? না স্যার, এটাই রকার ঠিক আছে। হ্যাঁ, ইব্রা, এবার হিম। ঠিক আছে, কারণ এরকম হতে হবে, এবং এর কি নিয়মটা কি হবে পরে আমরা পরে এই নিয়ম নিয়ে কথা বলবো। আপাতত তুমি বুঝলে যে তুমি হর্ষ ব্যবহার করা শিখেছো কিনা। জি রাতে জি হর্ষ হবে না, এবং হিমে হর্ষ হবে না। জি, ইবে হবে, হ্যাঁ। হ্যাঁ, পরেরটা বলো। এই যে কথা বললে আমরা ক্লাস করে একটু করতে পারবো। বলো পরেরটা নাম কে বলতে সানজিদা চেয়েছে? স্যার। হ্যাঁ, সানজিদা। সানজিদা বলো। তুমি কি সানজিদা বলো না সানজিদা? সানজিদা বলি। সানজিদা বলতে পারবা, হ্যাঁ বলো তাহলে। শান, হ্যাঁ। জি। তারপর দা। জি, দা। দা। হর্ষ দিয়েছো কোথায় কোথায়? ওই যে দন্তান্নয়ের নিচে। আর তো দাওনি। না। ওকে, এবার আমার নাম কি হবে বলো, দেখি কার মনে আছে, মানে কে করতে পারবে। কয়টা? নেই। তিনটা হবে স্যার। কি কি? নয় রশ্মি, হ্যাঁ। পয় রশ্মি, দন্তন। আ- আরে বেটা, এটা তো নাম বানান, কিন্তু অক্ষর কয়টা? তিনটা স্যার। কি কি? আমাকে বলার সময় কি বলবা যে এটা নিপুণ আছে, স্যার এরকম বলবা? স্যার দুইটা অক্ষর। দুইটা। কি কি বলো, কি কি? নি আর নি, পুন। পুন। স্যার নি আর নি কি আর পুন। পুন, এই তো। কি রে বাবা, শিখাইয়া একটা জি জায়গায় নিয়ে আসি, স্যার। আবার ধুম করে সেখান থেকে পড়ে যাও, ঘটনাটা কি? আমার টার্গেটটা তো এখানে শুধু ব্যাপারটাকে ডিসকাস করে আমার টাইম শেষ করা নয়। তুমি ব্যাপারটি অনুভব করবে যে কি। বলো পরের শব্দটা কি হবে? শিক্ষক। কয়টা? শিক্ষক। যদিও শব্দটা শিক্ষক নয়, দুটো শিক্ষক। অক্ষর। হ্যাঁ, এমন হলেই ভালো হয়। কিন্তু স্যার বানান তো এরকম। হ্যাঁ, শিক্ষক, তাহলে কয়টা হবে? দুটো। দুটো স্যার। শিখ। জি স্যার, দুইটা। দুটো অক্ষর। হসন্ত কোথায় কোথায় হয়েছে বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা দেখো, এই জিনিসটুকু তোমাদের বোঝাতে কিন্তু বেশ আমার বেগ পেতে হচ্ছে মনে হচ্ছে। কিন্তু তোমরা এখন বলো যে এটা বুঝতে পেরেছো কিনা। যদি বুঝতে না পারো তাহলে কিন্তু আমরা এগোতে পারবো না। এইবার ধরো এই যে যে শব্দকে আমরা আলাদা করে লিখলাম না, পার্ট। হুম। তুমি পার্ট করে লিখছো এবং হসন্ত ব্যবহার করাও শিখেছো। এইবার এই পার্ট করে না লিখে তুমি যদি শব্দকে খালি এইভাবে লিখে দাও, যেমন বিদ, একটা শব্দের মতোই, খেয়াল করেছো? দা আর লয়, এই, তাহলে এই বিদ্যালয় শব্দটা কেমন উচ্চারিত হচ্ছে সেই কথাটা লেখা হয়। কথাটা কি বোঝা গেল কিনা? তোমাকে যদি এবার বলা হয় শ্রেণী কেমন উচ্চারিত হবে, তুমি লিখবা যে তাহলে নর্মালি শ্রেণী এমন হবে। এখন তোমার প্রশ্ন আছে যে স্যার ছিল তালব্য স্বয় রফলা, দন্ত স্বয় রফলা কেন লিখলেন, এর উত্তরও তোমাকে দেওয়া আছে কিন্তু। এর উত্তরও তোমাকে দেওয়া আছে। তারপরেও আমরা আজকে ওই যে আমরা বলেছিলাম শয়ের সাথে ন র ল তিনটে ফলা যুক্ত হলে স দন্ত স হয়ে যায়। এখন এগুলো তোমরা শুনছো, কিন্তু তোমাদের এটা লার্নিং এ যাচ্ছে না। আমরা কতদূর পড়ে এগিয়েছি সেটি আমাদের কাছে কোনোভাবে গুরুত্বের বিষয় নয়। গুরুত্বের বিষয় হচ্ছে আমরা যতটুকু পড়েছি ততটুকু আমরা শিখেছি কিনা। তোমাকে নোয়িং অ্যান্ড লার্নিং এর পার্থক্যটা বের করতে হবে। নোয়িংটা হচ্ছে কেবল সাধারণ জ্ঞানের জন্য প্রয়োজন। সাধারণ জ্ঞানের সাথে লার্নিং এর কোনো সম্পর্ক নাই। বুঝছো? একদম কোনো সম্পর্ক নেই এই কথাটি, মানে এই না, আহ, মানে ঠিক নয়, কেউ কেউ সেটাকে মনে করতে পারে। তবে আমাদের প্রতিযোগিতা নোয়িং থেকে হয়, লার্নিং থেকে নয়। আমি তোমাদের যে ক্লাসটা নিতে চাই সেটি আসলে লার্নিং এর জায়গা, মানে হচ্ছে তুমি এমন একটা জিনিস শিখবে, যে জিনিস শেখার মাধ্যমে তুমি ওর সাথে সম্পর্কিত যা যা আছে সেটি তুমি নিজে পারবে। টেকনিক্যালি তুমি এটা এটা লার্নিং এর জায়গা। ঠিক আছে, তাহলে আমরা নোয়িং করেছিলাম, জেনেছিলাম যে আহ, শয়ের সাথে রফলা যুক্ত থাকলে সেটি দন্ত স হয়। কিন্তু তুমি ওটাকে এখন প্রয়োগ করে নিতে পারছো না এখানে। আমি বলার পরে মনে হচ্ছে ও হ্যাঁ এটা স্যার বলেছিলেন। একটু প্র্যাকটিক্যালি হয়ে উঠতে হবে। একবার দুইবার বললে বেশিরভাগেরই মনে থাকবে না, এটা স্বাভাবিক। ফলে আহ, একবার আমাদের বলার সুযোগ তো একবার দুইবার আছে, পরে হয়তো প্রসঙ্গক্রমে এরকম এসে যাবে। কিন্তু তোমাদের কিন্তু পড়ার ক্ষেত্রে সেটিকে একটু ভালো করে নিতে হবে। এইবার আমরা কিছু ব্যঞ্জনের পরিবর্তনের জায়গা দেখব। খেয়াল করো।
এবং স্বরের পরিবর্তনও আসবে। তোমাদের বোধহয় মনে আছে আমরা মৌলিক স্বরধ্বনি ব্যবহার করেছিলাম, তাই না? এবং সেখানে আমরা জি বলেছিলাম স্যার। রস্বী দীর্ঘি হ্রস্ব দীর্ঘ এর ভিতরে একটাকে মৌলিক স্বরধ্বনি হিসেবে নেওয়া হয়েছে, রস্বী আর দীর্ঘির ভিতরে। ফলে আমরা এটা মাথায় রাখবো যে যখন আমরা শব্দটিকে উচ্চারণ করব তখন কোন কার লিখবো? কেবল রস্বীকার। এই দেখো নদী শব্দ কিরকম, ন দয় দীর্ঘি, খেয়াল করেছো? জি তো স্যার। যথারীতি যথারীতি এখানে এসে যে কি হচ্ছে, দয় ঋষিকার। রস্বীকার হচ্ছে। কি কারণে হলো দেখো তো, বুঝছো কিনা? ওই যে স্যার মৌলিক স্বরধ্বনি। মৌলিক স্বরধ্বনি ব্যবহার করবো, ওকে। একই সাথে রস্যুকারের জন্য কথা একই। দেখো তো সমস্যা আছে কিনা। দেখো দয় রস্যুটা দয় দীর্ঘটা রস্যু হয়ে গেছে না? জি আচ্ছা স্যার। বলো, বলো এই রয় হর্ষ কেন হয়েছে, এখন মনে আছে কিনা? আমরা তো এটাকে দূরও বলবো না, বলবো দূর। জি স্যার, অ এর জন্য। অটা নেই না, অটা এখানে নেই। নেই এই জন্য। আচ্ছা, আচ্ছা এবার ক্ষীয় সম্পর্কে আমরা কথা বলছি, খেয়াল করো। ক্ষীয় সম্পর্কে কি কথা বলছি? বলছি দেখো, এটা আমরা একদম প্রথম দিকে আমাদের উচ্চারণ এটা ছিল, ওই যে ব্যঞ্জন ধ্বনির ওখানে ছিল যে ক্ষীয়র উচ্চারিত রূপ গঠিত রূপ। দেখো ক্ষীয় শুরুতে থাকলে খ উচ্চারিত হয়, আর মধ্যে বা শেষে থাকলে কয় খ হয়। একথা আমরা এই দু একদিন আগেই বলেছি, বোধহয় আগের দিনের ক্লাসেও বলেছিলাম। ক্ষীয়র পরিবর্তন আমরা দেখলাম, দেখো খন হয়েছে, খন, খেয়াল করছো? আর দন্তন্য মূর্ধন্য কি হয়েছে? আমরা বলেছিলাম ধ্বনিতে একটা ন, কিন্তু বর্ণে দুটো ন। জি স্যার। সেই কথাটা এখানে এসেছে, আমরা ধ্বনিটাকে নেব, উচ্চারণের ক্ষেত্রে আমরা ধ্বনিটাকে লিখে প্রকাশ করে দেব। ফলে আমরা খন বানানে খ মূর্ধন্য ন, ক্ষীয় মূর্ধন্য ন, কিন্তু উচ্চারণে দেখো কি লিখেছি, খ খ দন্ত ন। এখন দন্ত ন। এখন এই কথা কি তুমি এরকম কত শব্দ তুমি মুখস্থ করে রাখবা আমাকে বলো, তুমি যদি টেকনিকটা না ধরো। এখন এই খন তুমি এভাবে লিখেছো, তাহলে বলো তো এবার কি হবে, এটাকে কি লিখবো, এটাকে উচ্চারণে কি লিখবা বলো? স্যার ওই যে ক্ষণকাল। খ, ক্ষণকাল। তারপরে দন্ত ন, ঘন কাল। দন্তান্ন। খ, দন্তান্ন ওকার দন্ত ন স্যার। হ। ইয়েস, গুড বয়, দন্ত নয় ওকার। এবার কিন্তু ক্ষণকাল বলবো না, আমরা বলবো ক্ষণ, ক্ষণ কাল। এই হলো এই শব্দটার উচ্চারণ। এখন এইটা তুমি টেকনিক্যালি যখন ধরতে পারলা, তখন তোমার লার্নিং এ দেখে কোনো ঘাটতি থাকছে না। ঠিক আছে, আমি জাস্ট তোমাকে এরকম একটা দুইটা শব্দ এবং তা কেন হচ্ছে এটা বুঝিয়ে দেবো, তুমি যে শব্দ পাবে তাকে এইভাবে তুমি উচ্চারণ করে ফেলবে। আর যদি ভাবো যে না স্যার বলতে কাজ হবে না, এমনি শব্দ যা আছে গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসে এইগুলো দেন তো কয়েকটা, এটা আমরা মুখস্থ করে ফেলাই, এইভাবে কাজ হবে না। তাহলে আমরা এখানে এবার বুঝে ফেললাম কিভাবে এটার উচ্চারণ করছি। দেখো এই কথা আমরা বলেছিলাম, উ ওর উচ্চারিত উচ্চারিত রূপ লিখিত রূপ। জাস্ট এখন উচ্চারণের ক্লাসে তোমাদের আর একটু এটাকে রিকল করিয়ে যাচ্ছি। দেখো জ জয়ের কথা আমরা বলেছিলাম ধ্বনি পরিবর্তনের ক্ষেত্রে, ধ্বনির বিন্যাসের ক্ষেত্রে যে বর্ণ আর ধ্বনির পার্থক্য। ওখানে বলছিলাম অন্তস্থ জ বর্গীয় জ একটা ধ্বনি কাউন্ট হয়, এবং সেটা বর্গীয় জ। মনে আছে, এটা মনে পড়ছে এখন? জি স্যার। এই কারণে আমরা এখানে অন্তস্থ জ কে বর্গীয় জ দিয়ে লিখেছি। আর তালব্য বসায় কেন হর্ষ দিয়েছি সেটাও তোমরা এখন বুঝছো না? জি স্যার। ওকে, এইগুলো কিন্তু একটু মনে রাখতে হবে, নালে হবে না। এইটা একটা নতুন নিয়ম তোমাদের কাছে। যদিও আমরা যুক্ত ব্যঞ্জন আগে বলে, এটাকে ভাঙলে কি কি পাওয়া যায়? স্যার বর্গীয় জ জ আর ইয়। ইয়, কিভাবে ভাঙবো বর্গীয় জ আর ইয়? বর্গীয় জ আর ইয় এরকম লিখলেই হবে? স্যার হর্ষ আছে। কোনটায় হর্ষ হবে? বর্গীয় জতে স্যার। স্যার বর্গীয় জ। বর্গীয় জতে। মনে রাখতে হবে, হর্ষ ছাড়া এটা হবে না। এইবার তুমি এর উচ্চারিত রূপে আসো, যে ওটা হচ্ছে গয় জ ফলায় চন্দ্রবিন্দু, ওই যে জ্ঞান। এখন চন্দ্রবিন্দু কেন হয়েছে সেটাও তোমাদের বোধহয় বলা হয়েছিল, যে স্যার ইয়র ইও, জন্য। ইও আছে উচ্চারিত হচ্ছে না তাই চন্দ্রবিন্দু হয়েছে না। ওকে, এবং এটা যখন শব্দের শুরুতে থাকে তখন গয় জ ফলা হয়, আর যখন শব্দের মধ্যে বা শেষে থাকে তখন ওটা গ গ হয়। যেমন কি বিজ্ঞান,
এটা উদাহরণ বোধহয় আসবে এখানে, লেখা আছে, ওই যে জ্ঞান বিজ্ঞান উদাহরণ লেখা আছে। দেখো তুমি কিভাবে উদাহরণটা আসছে, যে এই যে জ্ঞান না, আচ্ছা নতে কেন হর্ষ দিয়েছি বুঝছো, দেখো বিজ্ঞান, দেখো এবার গতে হর্ষ হয়েছে, খেয়াল করেছো? আর ওই যে চন্দ্রবিন্দু হয়েছে, কি কারণে সেটাও জানো। আর দ্বন্দ্ব নত দ্বন্দ্ব নাই আছে, যে রূপান্তরটা তৈরি হচ্ছে তুমি তার কার্যকারণটা এখন বুঝতে পারছো। ওকে, এবার ইও আর মফলা, দেখো কিরকম চেঞ্জ হয়। এটাও আমরা বলছিলাম যেহেতু নাসিক্য, তাই আমরা এটা নিয়ে বোধহয় শ্মশানের উদাহরণ দিয়েছিলাম, মনে আছে? জি স্যার। এবং তোমরা বলতেও পেরেছিলে মনে হয় যে উচ্চারণে কি হবে, বানান তো এরকম, এবং কি হবে এটা, তালব্য স্বয় শুধু চন্দ্রবিন্দু হবে না, কারণ শুরুতে মটা উচ্চারণ হয় না, ওই স্মরণের মতো। তারপরে যে আত্মা, তারপর শ্মশান, এগুলো যে হ্যাঁ হ্যাঁ, বলতেছে। এই তো এগুলো বলেছিলাম, তাহলে সেগুলো একটু মাথায় নিতে হবে, মনে পড়ছে ভালো। দেখো একবার দুইবার এটা পড়লে এটা ভালো হয়, পরে মনে পড়ে। দন্তন্বয়ের কথা ইতিমধ্যে হয়ে গেছে। এইবার হচ্ছে একটু আগে যে প্রশ্নটা তোমরা করেছিলে, যে স্যার স স কেন হচ্ছে, কিছুটা মনে করানোর চেষ্টা করেছিলাম, আমরা আবারও দেখবো এবার লিখিত আকারে। আচ্ছা, এই শব্দটা তোমাদের আগের দিন দেওয়া হয়েছিল, বলো তো একটু কি হবে। তিনটেই স আছে আলাদা না, বিশেষ কিন্তু উচ্চারণে এটা কি হয়ে যাবে? তাহলে স, বি, সবকটাই তালব্য স। শেষ শেষ। এই জি হর্ষ হবে স্যার। কোনটাই, শেষেরটাই। শেষে কোন শেষেরটাই স্যার। হ্যাঁ হ্যাঁ, ওকে, এখন লিখতে পারো। এইবার একটু তোমরা শয়ের ক্ষেত্রে আমাদের যে আলাদা নিয়ম আছে সেগুলো একটু আমরা এখানে দেখছি, এগুলোও তোমাদের বলা হয়েছে। বলছে যে প্র্যাকটিক্যালি যদি শয়ের উচ্চারণটা চ ছয়ের মতো আসে, যেমন ওই যে শ্রীগাল, চ ছয়ের মতো এসেছে, ফলে আমরা ওটাকে দন্ত স লিখব। এই হলো তোমার প্র্যাকটিক্যাল কথা। জসিম, জসিম উদ্দিন নয় কিন্তু, বানানটা কিন্তু, ওনার উচ্চারণটা কিন্তু হবে জসিম, কারণ এটা বিদেশি শব্দ, যেমন সালাম, যেমন মাসুদ, খেয়াল করছো? এখন তুমি কি কাউকে সালাম বলবা, সালাম? ছয়ের মতো উচ্চারণ না এটা চ স্যার। ছয়ের মতো এসেছে, তাই দন্তস্ব এসেছে। ওকে, হ্যাঁ। জি স্যার। হ্যাঁ। এই গেল একটা, তোমাকে একটা কি কথা ব্যাকরণিক কথা বলিনি কিন্তু, এটা এটা হলো টেকনিক্যাল একটা কথা, কিন্তু ব্যাকরণিক কথা 2 নম্বর থেকে, খেয়াল করো। বলছে যদি রিকার যুক্ত হয় কোনটার সাথে, তালব্য স দন্তস্ব এর সাথে, তাহলে ওটা দন্তস্ব উচ্চারিত হবে। যেমন শ্রী, এটা সৃজন হয়েছে, শ্রী, স্যার রিকার আছে এগুলো না। আগের দিন বলছিলেন। হ্যাঁ, এখন কি মনে পড়ছে? সৃজনশীল। জি স্যার। হ্যাঁ সৃজনশীল, আচ্ছা ওকে, তাহলে এখন আগে বলছি, এখন আমাদের একটু সুবিধা হয়ে যাবে ব্যঞ্জন পরিবর্তনে। এটা শুরুতে ক খ থাকলে, এটা নিয়েও কথা বলছিলাম, যে স্কন্দ, স্খলন না, ওই জায়গা থেকে এসেছে সব। জি স্যার। এটা উচ্চারণের ক্ষেত্রে এই জিনিসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এই কথাটা আমরা শেষে বলেছি একটু আগে, এই যে যে ন ফলা, র ফলা এবং ল ফলা যুক্ত হলে তালব্য স কি হয়, দন্ত স হয়। আমরা উদাহরণ নিয়েছি, এই যে নিচের দিকে উদাহরণ আছে, ওখানে বিশ্লেষণ লেখা ছিল বোধহয়, এখানে বিশ্লেষণ নাই, এখানে আছে শ্রাবণ, স্রষ্টা, অশ্লীল। ঠিক আছে, তার মানে জিনিস একই, তুমি আরেকবার পড়ার মাধ্যমে এটাকে সুন্দর নিতে পারলে। এইবার আমরা যাব অ এর উচ্চারণের ক্ষেত্রে, খেয়াল করো। দেখো, আচ্ছা এই যে বই আছে এটাই না, বই। আচ্ছা এই বইয়ের সাথে যে একটা, বয়ের সাথে যে একটা অ আছে, এটা কি ধরতে পারো? ব রস্বই, এটা জি মূলত, স্যার। এটা মূলত লিখেছি কি, বই, বই, এমন লিখছি না, বই, তাই না? কিন্তু উচ্চারণ হচ্ছে বই। বই। এখন দেখো, এই বয়ের সাথে যে অটা আছে, আমরা এই অ এর একটা নাম দিয়েছিলাম, বলো তো কি নাম? মিলিন বর্ণ। সংগৃহীত স্যার নীলিনা, নীলিনা, গুড। এটুকুই, এই যে হুম, একটা আত্মবিশ্বাস তৈরি হচ্ছে আরো। তাহলে এই অটা এখানে এসে হয়ে যাবে বো, তার মানে অটা হয়ে গেছে ও, দেখো তো। আর এই রস্বীকারটা আছে পরে,
এখন এই রশ্মিকে কি তুমি পুরো উচ্চারণ করছো? আমি কি বই এমন বলবো, না বলবো বই? বই। বই যখন এই যে বলছো তখন এই রশ্মিটা পুরো উচ্চারিত হচ্ছে না, এটা কি বুঝতে পারছো কিনা দেখো তো। জি স্যার। ফলে এই রশ্মিতেও একটা হর্ষ হবে, যদিও আমার এখানে এই হর্ষটা পড়েনি, হয়তো দিয়েছিলাম বা যে কারণে হোক, কিন্তু বুঝতে তো পারছো যে হর্ষটা হবে এখানে। আমরা বই এমন বলছি না, আমরা বলছি বই। জি স্যার। এবং এইটাকে আমরা তোমার ওই যে যে ঐকারটা ছিল, ঐকারকে ভাঙার ক্ষেত্রে আমরা বলেছিলাম অ যোগ রস্বই, এবং রস্বইতে হর্ষ, এবং এই অটা এসে উচ্চারণে ও হয়ে যায়, এই যে যে ও হয়েছে। ঠিক আছে, এখন অ যদি উচ্চারণে ও হয়, এই উচ্চারণে ও হওয়ার নামটা, এটাকে অ এর সংবৃত উচ্চারণ বলে। কি উচ্চারণ? সংবৃত। সংবৃত। এখন এটা তোমাকে মুখস্থ রাখতে হচ্ছে, এই কথাটা তুমি বললে। আমি স্যার একটু তোমাকে, সংবৃত মানে কি? হ্যাঁ আমি যাচ্ছি সেখানে। এই শব্দটার অর্থের মাধ্যমে তুমি এটাকে মনে রাখবে। সংবৃত শব্দের অর্থ হচ্ছে সংকুচিত হওয়া। দুঃখিত। সংকুচিত, বলে কি সংকুচিত হয়? দেখো তুমি যখন অ বলো, অ, ঠোঁটের আকৃতি যতটা ফাঁকা হয় অ, ও বললে কি হয় দেখো তো? স্যার সংকুচিত হয়েছে। সংকুচিত হয়ে যায়। এই কারণে এটাকে বলা হয়েছে অ এর সংবৃত উচ্চারণ, তাই এটা হয়েছে সংকুচিত। তাহলে এবার অ থেকে ওতে যেতে হলে এই উচ্চারণটার নাম কি নাম হবে, সেটা কি আর বলার দরকার আছে? পারবা বলতে? পারছো না বলতে। আমরা মনে রাখছি ঠোঁটের আকৃতি, বিবৃত। ঠোঁটের আকৃতি যেহেতু সংকুচিত হয়ে যাচ্ছে, তাই আমরা এই উচ্চারণকে বলবো সংবৃত উচ্চারণ। সংক্ষিপ্ত উচ্চারণ। আচ্ছা এখন দেখো, তুমি তো তুমি এবার কি কি জানলে? তুমি পরিচিতিটা জানলে, তাই না? এখন কেন এই সংগৃহীত হয়, এই যে নিয়ম আকারে লেখা আছে, এটা দেখে তুমি পড়তে পারো, কিন্তু নিয়ম আকারের কারণে এরকম উচ্চারিত হয়েছে তা না, ওরকম উচ্চারিত হয় বিধায় নিয়মটা এরকম রাখা হয়েছে। দেখো ঘটনাটা কিরকম। আ- আচ্ছা তুমি এটাকে কি বলবা? মধু স্যার। মধু। হ্যাঁ, মধু বলতে গেলে কি বলতে হবে? ময় ওকার ময়কার। ওকার ঢয়রস্য। ধয়ের। ধয় হ্রস্ব। আচ্ছা ময় ওকার হইছে, তার মানে ময়ের সাথে একটা অ ছিল। জি স্যার। এই অটা এখানে এসে কি হয়েছে? ওকার। কি কারণে এই অটা ওকার ওকার হয়েছে। হয়েছে? এইবার তুমি জানো, দেখো এখানে লেখা আছে, দেখো অ এর পরে আগের বার বইতে রশ্মি ছিল, এখানে আছে রস্যু। এইবার ধরো আমরা বললাম, আহ ধরো বললাম কটূক্তি। দেখো তো তুমি অক্ষর বিন্যাস করো, কি কি হবে বলো? কয়কার। ক, টয় রসুকার। টু, কটুক। ক। কয় হস, হ্যাঁ হস। কটক। টি টি। তয় তৈরি। ওই ঋষিকার। হর্ষ দীর্ঘ। এই যে তুমি কটুক। এর উচ্চারণ লিখে ফেলেছো, খেয়াল করেছো? জি স্যার। তার মানে তুমি অক্ষর বিন্যাসটা করতে পারো বিধায় শব্দটার উচ্চারণটা তুমি লিখে ফেলেছো। এইবার দেখো, আরেকটা জিনিস তুমি জানলে, যে আমরা ব্যঞ্জন ধ্বনিকে, যুক্ত ব্যঞ্জনকে আমরা ভেঙে আলাদা করে উচ্চারণ করি নর্মালি, এটা। আরেকটা তুমি এবার জানছো, এবার কয় ওকার কেন হয়েছে? কয়, ক স্যার ওই যে এর একটা সাথে, অ আছে। ও না, অ আছে, অ আছে, কিন্তু সে ও কেন হলো? দেখো ওই অ এর পরে টয় কি আছে? দুর্গুগার আছে। দীর্ঘ। তাহলে আমরা একবার পেলাম যে রস্যি, দীর্ঘি, রস্যু এবং দীর্ঘ। যদি অ এর পরে এই চারটা স্বরধ্বনি থাকে, কোন কোন চারটা বললাম? রস্যই দীর্ঘই রস্যু রস্যি দীর্ঘ। দীর্ঘি রস্যু দীর্ঘ, এই চারটা যদি থাকে তাহলে অ এর উচ্চারণ ও হয়ে যায়, ও হয়ে যায়। মানে সংবৃত হয়। এই ব্যাপারটা কি বোঝা গেছে? জি স্যার। যে অ এর পরে যদি রস্যি দীর্ঘি রস্যু দীর্ঘ থাকে তাহলে অ এর উচ্চারণ সংবৃত হয়ে যায়, তাই তো? এইবার যদি তুমি এটা বুঝতে পারো, তুমি এইবার
এইটার উচ্চারণটা নিজে বলো তো কি হবে, একটা পরীক্ষা নিয়ে দেখি। আমরা লিখলাম পরীক্ষা শব্দটা, পাও? পো পরীক্ষা। ও, রিক তারপর চেষ্টায় রি, রিক। রিক হস। তারপর চেষ্টায় খা। কয় হবে? হ্যাঁ। আচ্ছা, এই পয় ওকার কেন হয়েছে? পরে দীর্ঘিকার আছে। দীর্ঘিকার আছে এই জন্য। আচ্ছা, এই জিনিস কি খুব কঠিন? দেখো তো আমাকে একটু বলে। আর যুক্ত খ শেষে আছে এই জন্য ক খ উচ্চারণ হয়েছে। ক খ হয়েছে, এ তো তুমি সবই জানো। দেখো টেকনিক্যালি এখন তোমার কাছে কত সহজ হয়ে গেল। কি হলো? জি স্যার, আমি আপনি তোমারে যা, যখন বুঝাই দেন স্যার তখন সব একদম ক্লিয়ার, কিন্তু জি পরীক্ষায় স্যার। যায় একটু উল্টা পাল্টা। এটা বুঝিয়ে দেওয়ার পরে আর একটু বার নিজেদের দেখতে হয়, এবং কোথায় কোথায় তোমার প্রবলেমটা আছে ওই প্রবলেমটা ফাইন্ড আউট করে রাখতে হয়। যে স্যার এই জায়গাটায় যেন কিভাবে বলছিলেন, তখন তো ভালো বুঝছিলাম। স্যার বাংলা এগুলা স্যার প্র্যাকটিস করার জন্য আপনি কি কোনো বই সাজেস্ট করতে পারবেন আমাদেরকে? না, এখন আর প্র্যাকটিসের বইয়ের সাজেস্ট কি আছে? এখন তোমার কাছে যে বই আছে তুমি তাই থেকেই বলতে পারবে, তাই দেখে বলেই কথা বলতে পারবে। আমি তোমাকে যেভাবে বুঝিয়েছি এভাবে লেখা নেই কোনো বইয়ে। ওখানে যথারীতি ওই কাজ কারণ লিখে দেওয়া আছে, তুমি ওটা পড়ো। হ্যাঁ স্যার, সব লেখা আছে, আমি শুধু মানে বলতেছিলাম প্র্যাকটিসটা করার জন্য। প্র্যাকটিস তোমার কাছে বই যেটা আছে সে সব বইতেই তোমার খালি সর্টিং এর ধরন ভিন্ন, বাদ বাকি এর কিছুতে ভিন্নতা নাই, জিনিস একই। পৃথিবীতে এত বেশি জিনিস নাই যে ওই বইয়ে এক বইয়ে একরকম, এক বই আরেক রকম থাকবে। স্যার এগুলো দেখলে আমার মনে হয় যে আমরা বাংলা সঠিক উচ্চারণই করতে পারি না। হ্যাঁ, সেটাই তো তোমাকে চেষ্টা করতে হচ্ছে এখন থেকে। জি স্যার, তুমি কেবল, সঠিক উচ্চারণটা করতে পারলে ওইটা অক্ষরগুলো সঠিক আসে। হ্যাঁ এখন এক হচ্ছে কিছু উচ্চারণ আমাদের নর্মালি ঠিক থাকে মুখে, আর কিছু আমাদের এই নিয়মের মাধ্যমে ঠিক করে নিতে হয়। তাহলে আমরা আপাতত চারটা জিনিস শিখলাম, যে অ এর পরে যদি ওই চারটা থাকে, যেমন দেখো এই যে, তুমি যদি এটাকে দেখে বলো এটা সমীচীন নয়, তাহলে হবে? না স্যার, এটা হবে সমুচীন। কারণ অ এর পরে দীর্ঘিকার আছে, তাই তো? জি স্যার। এবার এখানে যে শব্দগুলো আছে, তোমার কাজ হচ্ছে এই শব্দটার কেবল উচ্চারণ শেখা নয়, এই শব্দটার বানানটাও শেখা, যে এই যে দধিচি বানানটা কি, মরীচিকা বানানটা কি। কারণ এই শব্দটা তো সঠিক উচ্চারণে এদিকে না এসে সঠিক বানানে তো গুরুত্বপূর্ণ। জি স্যার। তাহলে তুমি নিজেকে আরো কত বেশি, এটাও আমরা পড়ে ফেলেছি অলরেডি, দীর্ঘিকারেরটা দীর্ঘকারেরটা, ঠিক আছে? এগুলো আমরা পড়ে ফেলেছি। এগুলো নিয়ে আর তোমাদের সাথে আমি এখানে আর কথা বলতে চাচ্ছি না। আমরা একটু রিকারেরটায় যাই, ওই কথাই একই, রিকারও সেই একই রকমই হবে। যেমন দেখো, চারটা দিয়ে দিলাম সহজ। এই শব্দটাকে কিভাবে বলবো? মসৃণ না মসৃণ? মসৃণ। মসৃণ। মসৃণ, মসৃণ। তাহলে তুমি ম কে ওকার করবে, তাই তো? তাহলে না, তাহলে মোস, দেখো তো শয়ের সাথে রিকার আছে নাকি? তাহলে দন্ত শয়ের মতো, মোস। তারপরে রিকার মানে কি মনে আছে? রিকার সমান সমান কি ছিল? রি, রি মানে কি ছিল বলো তো? রিতে কোন কোন স্বরধ্বনি আছে, ওই যে আমরা মৌলিক স্বরধ্বনি যখন বিচার করেছিলাম? অতঃস্থ র। রিতে ছিল র এবং রস্যি। রি, র যোগ রস্যি ছিল, মনে আছে? তাহলে এইবার আমরা রিকে এই যে শয় র ফলা রস্যিতে পরিণত করেছি, খেয়াল করেছো? মশ্রী। মূর্ধন্য এর পরিবর্তন কি ছিল? দন্তান্ন। এইবার মসৃণ। এই হস। এর মসৃণ। এখন এই শব্দকে যদি তুমি এত কিছু বুঝে যদি মনে রাখতে পারো, তাহলে তোমার কতগুলো শেখা হচ্ছে। অ এর সংগৃহীত উচ্চারণ দেখলা, মধ্যে রিকার থাকলে ব্যঞ্জনকে দ্বিত্ব করে দেয় সেটা শিখছো না? এই যে দুটো স হয়েছে। আবার রিকারের পরিবর্তনে শিখলা রফলা রস্বীকার। আবার মূর্ধন্য কে শিখলা দন্তন্যায় পরিণত হয়। এগুলো তো তোমাকে কি মনে রাখতে হবে? দেখো এখান থেকে দেখে দেখেই তুমি কইতে পারো না সব? জি স্যার। স্যার এরকম প্রায় এই হাই স্কুল লেভেলে যদি এইভাবে শিখাইতো তাহলে স্যার এখন কষ্ট অনেক কম হইতো। না, হাই স্কুলে এটা এত সহজে বুঝতে পারতে না, ওই সময় এগুলো বোঝার মতন তৈরি হয় নাই। ফলে হাই স্কুলের লেভেলে যেটা গেছে বাদ দাও। ওইভাবে তাকাতে গেলে দেখা যায় তো আমাদের পড়ালেখা মোটে 5 বছরে, তাহলে অযথা 15 বছরে কেন পরিণত করছে? কথা কি বুঝছো? স্যার, জি 5 বছরের স্যার, ওইটাই মনে এখন পড়ালেখা। হয় যে এটাই মনে হইতেছে যেগুলো পড়া স্যার। সেগুলো কিছুই না পড়াশোনা।
পড়াশোনাটা 5 বছরের মতন পড়াশোনার পরে নাই কিছু, এরপরে খালি জানা। আর নিজেকে গঠন করার জন্য মোটে একটা শিক্ষা শিখলে হয়, যে আমি খালি সৎ পথে চলবো, আর কোনো শিক্ষাই নাই জগতে। আর সব হলো খালি বাড়ানো, এটা ওটা এটা নানা হবে। কথা কি বুঝছো? ওই নানা অনুষঙ্গে সেটাকে বাড়ানো। ফলে নোয়িং লার্নিং এর জায়গায় একেবারে অল্প একটু শুদ্ধতা সততা এইগুলোই লার্নিং এর জায়গায়। আর এই নোয়িং এর জায়গায় অনেক কিছু। যদিও তুমি এই যে এখন অনেক কিছু জানছো, কিন্তু এইগুলোকে যখন তুমি প্রায়োগিক করতে পারবে নিজের ক্ষেত্রে, তখনই তোমার কাজটা হবে কি, যে তুমি এখন জানতে পেরেছো। এটা খুব কঠিন নয়। তাহলে আমরা কয়টা কান নিলাম এবার অয়ের পরে বলো তো? রস্যি, দীর্ঘি, হ্রস্ব, দীর্ঘ, দীর্ঘ। আর রি। 5টা কার নিয়ে ফেলেছি না? জি স্যার। এই 5টা কার থাকলে কি হয় অয়ের উচ্চারণ? সমৃদ্ধ। সংগৃহীত হয়। ও সংগৃহীত এর মানে মতো। কিরকম? ও এর ও মতো। এর মতো। ওর সংগৃহীত মতো। মানে ও এর মতো। ওকে, গুড। আমরা এবার আহ, এবার আমরা এবার এগিয়ে যাই। এটা তোমরা প্র্যাকটিস করো আগে, দেখো তোমাদের কি সমস্যা তৈরি হয়, তারপরে আমরা কথা বলবো নিয়ে। আচ্ছা, এটাকে কি বলবো দেখো তো? বলো, শব্দটাকে কি বলবো? অক্ষর বিন্যাস করো। স্যার কক্ষ। কক্ষ। দক্ষ। প্রথম টেস্টটা কি? কক। কয় উকার, কয় হুম। হস, উপকার। হুম। ক্ষয় উকার। এই তো। এখন বলো কয় ওকার কেন করেছো? স্যার ওই যে আছে, যুক্ত ব্যঞ্জন। যুক্ত ব্যঞ্জন আছে এই জন্য। না, এবার যুক্ত ব্যঞ্জন থাকলে এরকম হয় না, ক্ষীয় থাকলে এরকম হয়। এই যে আর উপরে স্যার নিয়মটা দেখো। শেষে স্যার যেহেতু ক্ষীয় আছে তাই ক আর খ। না, শেষে কি হচ্ছে তাই কয় খ, গুড। আর পরে যদি ক্ষীয় থাকে, আচ্ছা এখানে যে অ আছে তা কি ধরতে পারছো? জি স্যার। কয়ের সাথে। এই যে যে কয়ের সাথে অ, এই অটার নাম আমরা দিয়েছিলাম কি অ? নীলিন বর্ণ। নীলিন অ। নীলিম। নীলিন নীলিম অ। বর্ণ। নীলিনটা বর্ণ বলেছে ব্যাকরণে, কিন্তু আমি এটাকে খুব মানে আমার বিচ্ছিরি লাগে। বর্ণ হতে হবে তাকে দেখা যাবে, এটার নাম নীলিন ধ্বনি। কাও এই কথাটা তোমরা মানতে পারলে কিনা? আচ্ছা স্যার, এখন থেকে নীলিন ধ্বনি বলবো স্যার। হ্যাঁ, আমি এটা সহ্য করতে পারি না, আমি ওই ব্যাকরণে লেখা তাই বলে দিই। মানে প্রসঙ্গক্রমে তোমাদের বললাম, এটার নাম নীলিন বর্ণ কোনোভাবেই নয়, এটার নাম নীলিন ধ্বনি। কারণ ওই অ এর কোনো রূপ নীলিম ওখানে ধ্বনি। নাই। আর এটা বলো দেখি তোমাদের এখন কি বেড়েছে, এটা বোঝা যাবে। বলো কি উচ্চারণ হবে? দক্ষ। দক্ষতা। কিভাবে? দ। দ। দক্ষতা। দ। দ। জি স্যার। দক্ষতা স্যার। কেন? এখনই তো জানলে যে অ এর পরে কিও থাকলে অ এর উচ্চারণ ও হয়। দক্ষতা। দো। তাহলে এটা হবে দো। দক্ষতা। কয় হস, খ, কয় ওকার। কয় উকার, হস। তয় একার তা। কয় ওকার। দক্ষ। তা। এই যে যে এইটাকে তোমরা দক্ষতাই বলো, কিন্তু এই উচ্চারণটা তোমাদের মুখে যেন ঠিক হয়ে যায়। দক্ষতা। আর এটাকে কখনোই কেউ দক্ষতা বলবে না, মনে থাকে যেন। দক্ষতা। হ্যাঁ, দক্ষতা। সে খুব দক্ষ মানুষ, এভাবে বলতে হবে। আরে ওর মতন দক্ষ মানুষ নাই, ওতে বুঝতেই হবে যে ওর দক্ষতায় সমস্যা আছে। জি স্যার, আমরা তো এইটাই বলি দক্ষতা। না, দক্ষতা কেউ বলি না আজকে স্যার। থেকে যেন আর কখনো না বলো, মনে থাকে যেন। ঠিক আছে? বলো কি হবে? স্যার একই তো স্যার। কি বলো? মুখ্য। কয় উকার, হুম। কয় হস। ক্ষয়কার। জি স্যার। আচ্ছা, তাহলে তুমি কি বক্ষব্যাধি হাসপাতালে যাবা নাকি? বক্ষব্যাধি স্যার। বক্ষব্যাধি। বক্ষব্যাধি। হ্যাঁ, মনে থাকে যেন। যেগুলো প্রায়োগিক আমি সেগুলোকে নিচ্ছি এবার। মুখটাকে ঠিক করার জন্য দেখি তোমার লক্ষ্য উদ্দেশ্য কি একটু দেখি। কাও কি হবে? আর লক্ষ্য। হুম। লক্ষ্য। কয় হস। বলো। ক্ষয় হ্যাঁ, উকার। এই শব্দগুলো কি আর ভুল করবা? না স্যার। না স্যার। দেখি তাহলে এবার তোমাদের ভিতরে কে তারকা হয়েছে, এটা বোঝা যাবে এবার।
বলো। নয়কার, কয় হস, কয় হর্স। ক্ষয় উকার। বলো। স্যার এনে তো হুম। সমস্যা। কয়ের নক্ষত্র, হর্স। নক্ষত্র, রয় উকার। টয় রয় তয়। ওকার, ভেরি গুড। হ্যাঁ, এই যে এবার আবার র হুম। ফলাটা পেলে, যে র ফলা থাকলে ব্যঞ্জন দ্বিত্ব হয়। এই যে আগে একবার ত হয়েছে, পরে আরেকবার ত আছে, খেয়াল করছো? ওই যে ইব্রাহিম, ইব্রাহিম একটু আগেই তো বললাম তোমাকে এই কথাটা, তাই না? ইব্রাহিমের নামের বানানে যে প্রবলেমটা ছিল ওখানে, ইব্রা, এই ইব্রাহিম নাই নাকি? জি স্যার। হ্যাঁ, কথা বলো না কেন, কয়টা ডাকলাম সাথে সাথেই কথা বলতে হবে, নাহলে মনে হবে যে হ্যাঁ, আমি আউট। হ্যাঁ, একটু সব আনমিউট করার ব্যাপার থাকে। জি দেখো। হ্যাঁ, আর আমি ডাকাডাকি করবো, মাঝে মাঝে ঘুমিয়ে না যাও। ইব্রাহিম, খেয়াল করছো ওই যে ব এবং বয় র ফলা হয়েছিল, ঠিক একইভাবে ত এবং তয় র ফলা না? জি স্যার। প্র্যাকটিক্যালি তুমি ধরে ফেলেছো যে নিয়ম একই রকম, সব সময় থাকবে এটা। র ফলা থাকলো মানে একই রকম, রিকার থাকলো মানে একই রকম, ফলে তোমার আর কোনো সমস্যা নেই। তোমরা সিনিয়র স্টুডেন্ট, খুব সহজে এটা বুঝতে পারবে। ওকে, আমরা এবার ক্ষীয়র কথা বলে ফেলেছি। ক্ষীয়র কথা বলতে যে তোমাদের আরো দুই একটা শব্দ একটু দিই দেখি। বলো কি হবে? ল, লয়কার, ক, লয়কার। কয় হস, কয় হর্ষ। ক্ষয় উকার, ভয়ঙ্কর দন্তান্ন, কি দন্তন্য হবে? দন্তটায় হর্ষ হস। হবে। হর্ষ, জি এই তো। স্যার। কোন হ্যাঁ। এইবার দেখো, এখানে তুমি লক্ষণ বলবে না, কিন্তু এটা হলো তোমার লক্ষণ টক্ষণ অত ভালো না, অথবা এই, না। এবার এটা কি, যে রামের ভাই, যে এ কি লক্ষণ নাকি? না স্যার, এটা লক্ষণ। লক্ষণ। এটা হলো এইবার দেখো, তার মানে তুমি লক্ষণ। এবার ধরছো ক্ষীয়র সাথে যদি ম ফলা থাকে, এবার হবে লক। আচ্ছা, এই লতে একটা অ আছে না? জি স্যার। এই অটা কি এবার ও হইছে? না না স্যার। স্যার। এই যে যে উচ্চারণ, অর্থাৎ অটা এখানে অ ই আছে, তাই তো? জি স্যার। অ লক। এর, এই দেখো, এই যে একটা উচ্চারণ হলো না অ এর, অর্থাৎ অ, অ ই আছে। এই অ যদি অ থাকে, তখন সেই উচ্চারণের নাম হয় বিবৃত উচ্চারণ। ওটাকে তখন আর সংবৃত বলা যায় না। সংবৃত আমরা কখন বলবো? যখন ও যখন উচ্চারণ হবে স্যার। যখন ও সংক্ষিপ্ত বা উচ্চারণ, সংকুচিত হবে তখন। সংকুচিত যখন হবে, অর উচ্চারণ ওকার হবে তখন। ওকার হবে। ভেরি গুড, এই তো। তাহলে এবার লক্ষণে আমরা যাই। লক্ষণ যথারীতি একই রকম, ক্ষয়কার, নয় হর্ষ। আচ্ছা বলো, এরকমই হবে না আর কিছু কোনো পরিবর্তন হবে? মালিহা। স্যার একটা চন্দ্রবিন্দু হবে মনে হয়। ভেরি গুড, মফলা আছে, উচ্চারণ করতে পারিনি, অতএব ক্ষয়ের সাথে চন্দ্রবিন্দু। এই তো। জি স্যার। হুম। যে ম স্যার কে এখন কি তো স্যার করছো? পারতাছি স্যার। পারছো তো আমার সামনে বসে, জি স্যার। কিন্তু আমার সামনে বসে পারলে কাজ হবে না। পারতে হবে যখন থাকবো না, একা একা যখন পড়বে এটা, তখন। হুম। অন্যথায় পারবে না। তাহলে আমরা পেলাম যে ক্ষীয় থাকলে কিন্তু আর আদ্য আ সংবৃত হবে না, না? ক্ষীয় থাকলে হবে, কিন্তু ক্ষীয়র সাথে ম ফলা থাকলে সেটি হবে না। ওকে। জি স্যার। এইবার আমরা ওটা শিখে ফেলেছি। আমাদের আর এখানে বোধহয়, আমাদের পাঁচটা সংবৃত উচ্চারণের নিয়মে এটা শেষ হলো। আমরা আরেকটা আরেকটা আমরা নিয়ম দেখবো আর কি, অ এর সংবৃত। একটা না, দুইটা গুরুত্বপূর্ণ নিয়ম রয়েছে এখনো। এই দুইটা দেখার পরে আমরা যাব অ এর বিবৃত উচ্চারণের নিয়মে। সেই বিবৃত উচ্চারণের নিয়মেও যথারীতি তোমাদের ওই সংবৃত যে নিয়মগুলো আছে সেগুলো চলে আসবে। ও, এখানে তো একবারেই চলে আসলো। আমার এখানে লেখার জায়গাটা বোধহয় ওই দেওয়া নেই, অ্যানিমেশন দেওয়া নাই। আচ্ছা, একটু খেয়াল করো। আমরা এই যে একটা শব্দ লিখেছি, ওইখানে থাকার থেকে লিখে দেখালে তোমাদের জন্য সুবিধা হয়, তাই না? দেখো, জি দেখো, এটাকে তুমি কি বলো? সভ্য, সভ্য।
ও খুব সভ্য, কিন্তু একটু জিনিস খেয়াল করো, এখানে যেহেতু এই সভ্য। শয়ের সাথে অ আছে, কি তোমরা জানছো, ধরতে পারছো? শয়ের সাথে অ, এবং এই অ এর পরে এবার আছে জ ফলা। এবার নিয়মটা হচ্ছে যে যদি অ এর পরে জ ফলা থাকে তাহলে অ এর উচ্চারণ হয়ে যায় একই রীতিতে কোনটা, ওকার। তখন এর শব্দটা হবে, আমরা বলবো সভ্য। যথারীতি সভ্যর সাথে যদি, সরি, যদি তা রাখি তখন কি হবে, যথারীতি সভ্যতা, আর কোনো সমস্যা নেই। ওকে, এবার কি নিয়ম নিলাম, অ এর পরে জফলা, অ এর পরে জফলা নিয়েছি, তাহলে তুমি এখানে সব করে তো লেখা আছে শব্দ। আচ্ছা, বলো এটা কি হবে? পদ্ম স্যার। পদ্ম। পদ্ম। অয়কার, পদ্ম। হর্ষ। হয় হর্ষ। ওকার। আচ্ছা, এখন কি আর বুঝতে কোনো সমস্যা আছে? উকার। এখন আর বুঝতে সমস্যা নাই, কিন্তু বুঝতে সমস্যা না না থাকলে স্যার। এই শব্দটা একটু দেখে রাখো। এই যে একটা ব্যতিক্রম শব্দ আছে, বলছে এই শব্দটা বধ বা মেরে ফেলা, যেটা হত্যা করা, সেই শব্দ থেকে এসেছে। ফলে এইটাকে আমরা বদ্ধ বলতে পারবো না, এটাকে আমাদের বধ বলতে হবে। ফলে বদ্ধ, জফলা থাকলেও ব্যতিক্রম শব্দ, একটু মাথায় রাখবে এটা। এই কথাটার সাথে তোমাদের একটা কথা জুড়ে দিয়ে বলতে হবে, আসলে এই উচ্চারণটা দুটো কারণে হচ্ছে। এক হচ্ছে অর্থ ঠিক রাখা, ওই যে দেখো বদ্ধ হচ্ছে তখন মারা, মেরে ফেলা অর্থে বলা হবে, ফলে আমরা বদ্ধ বলতে পারছি না। আর একটা হচ্ছে এক স্বরের সাথে আরেক স্বরের খুব দ্রুত উচ্চারণের সুবিধার কারণে, যেমন দেখো পদ্ম বলতে যত টাইম লাগে, পদ্ম, পদ্ম বলতে তার থেকে অত্যন্ত সহজে হয়ে যায় না? জি স্যার। এই কারণে উচ্চারণে ওই প কে পো করা হয়েছে। কিন্তু আমরা অনেক সময় ওই যে যা লেখা তাই বলি, দেখবা যে কেউ কেউ এরকম করে বলে পড়ার সময়, এই যে যেমন আদ্য অয়ের পরে জফলা থাকলে এই পরেটা পরে ঠিক আছে, কিন্তু যদি বলি যে সে কাজ করে খায়, তাহলে কি তুমি করে বলতে পারবা? সে কাজ, এবার এই করেটাকে কি বলবা? কাজ করে খায়। কাজ করে খায়, দেখো করে। যথারীতি করে হয়ে গেছে, খেয়াল করছো? একই রকমই তো, ক রয়কারে রে আর প রয়কারে রে, তা প রয়কারে যদি পরে হয় তাহলে ক রয়কারে রে করে হবে। ওকে, আমরা যদি এই পর্যন্ত থাকতাম, সে কাজ, এবার কি করে পর্যন্ত যদি থাকতাম, তাহলে কি সে কাজ করে এমন বলতে পারতাম? না, তখন বলতাম সে করে। কাজ কাজ করে। করে খায়। আর যখন খাইতে পর্যন্ত গেছি তখন করেটাকে হয়ে গেছে করে, তার মানে তুমি খেয়াল করছো অর্থের করে। একটা জায়গা আছে। করে। ফলে আমরা জি এই স্যার। জায়গাগুলো একটু ধরবো, এই জায়গাগুলো একটু ধরার চেষ্টা করব। যদিও অনেক কিছু আমাদের মুখে এমনি ঠিক আছে, আমরা এখানে কার্যকারণ সম্পর্কটা ধরার চেষ্টা করছি। তাহলে আমরা একটু মনে করি যে কি কি নিয়ম পেলাম। অ এর পরে কি কি থাকলে অ ওকার হয়? রস্যি, দীর্ঘী, বলো, দীর্ঘ। রস্যু, রস্য। দীর্ঘ। দীর্ঘ, আর রি। রি। এই রি। পাঁচটা, এই পাঁচটা, ওকে, এই পাঁচটা কার থাকলে অ ও হয়। এবার ব্যঞ্জন কি কি নিয়েছি, ক্ষিয় আর জফলা, কি মনে আছে? জি স্যার। জি ক্ষিয় স্যার। এবং জফলা, চফলা। অর্থাৎ বলা যায় সাতটা নিয়ম আমরা অলরেডি নিয়েছি না? এইবার আমরা এই জফলার সাথে যুক্ত করে আরেকটা শব্দ দেখব, সেটি হচ্ছে অন্তস্থতায় যদি রেফ ফলা থাকে। এই বানানগুলো আগে জফলা সহ ছিল, খেয়াল করো, এই যে পর্যায়, চর্যাপদ, পর্যন্ত, পর্যবেক্ষণ, দেখো তুমি পর্যন্ত বলবে না, এটা কি আছে, ওই যে পয়ের সাথে পর্যন্ত। অ আছে, আর ওই যে অন্তস্থতায় রেফ আছে না, অন্তস্থতায় রেফ। কিন্তু এটি নিয়ম আকারে হলো এরকম যে আগে ভুল বানানে এইটা ব্যবহার করা হতো জফলা, ফলে এটা জফলার কারণে হয়েছে। কিন্তু সঠিক বানানে দেখা গেছে যে এই আহ, এই অন্তঃস্থ রেফের সাথে জফলা হয় না। বলো তো, এটা বাংলা বানানের একটা নিয়ম আসছে, কোন নিয়মটা কইতে পারবা? কারো জানা আছে? বাংলা বানান পড়ার সময় আমরা এই নিয়মটা মনে করবো, আপাতত একটু মনে রাখো। সেটা হচ্ছে যে
কি হলো? আমার কল এসেছে, কি তোমরা কি কেউ কল দিয়েছো না? কেটে দাও, কেটে দাও, কল কেটে দাও, বলো ক্লাস নেই করছে। হুম। হ্যালো, শুনতে পাচ্ছ? তোমরা আছো? জি স্যার, আছি স্যার। ওই মেসেঞ্জারে কল এসেছিল, হ্যাঁ। না না, এটা এখানে আবার ওটা অ্যাক্টিভ আছে তো, তাহলে কল আসার কারণে এখন তো আমি আবার কলম উঠাতে পারছি না, বলো এটা কেমন কথা হলো? আচ্ছা, একটু রাখো, ওই শেয়ারিংটা অফ করে নি। ইনামুল আছে নাকি? হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যাঁ তো। জি স্যার, আমি জি তো প্রায় স্যার। শুনতে পাচ্ছি। জি স্যার। হুম। আচ্ছা, আমরা বলছিলাম যে রেফযুক্ত ব্যঞ্জন, দেখা যাচ্ছে তো না? স্লাইড আছে না? না না তো, স্যার। স্যালাড দেখতে পাচ্ছি না। ও, স্লাইড দেখতে পাচ্ছ না, তাহলে তো আমার এই হয়নি, মানে শেয়ার করা হয়নি আর কি। আমি ওপেন করে দেখলাম যে এটা দেখা গেছে, সাথে সাথেই আমি চালু করে দিয়েছি। হুম। ওকে, এবার দেখতে পাচ্ছ? জি স্যার। ওকে, আমরা বলছিলাম যে রেফ যুক্ত যে ব্যঞ্জনটা থাকে, এটা যে রেফ যুক্ত ব্যঞ্জন, সেটা ধরতে পারছো? এই ব্যঞ্জনে আর কখনোই এই যেটা রেফ আছে ওইটা আর হবে না, অর্থাৎ জতে যেহেতু রেফ আছে আর জ বলা হবে না। এটা হলো বাংলা বানানের নিয়ম, যে রেফ যুক্ত ব্যঞ্জন বর্ণ দুইবার ব্যবহার করা যায় না। কিন্তু এই শব্দগুলো তো একবার এরকম ভাবে লেখা হতো, ফলে এই শব্দগুলো ওই জফলার উচ্চারণকে ধরে রেখেছে। এই কারণে দেখো, এইটার উচ্চারণ হয়েছে পর্যন্ত। এটা কিন্তু পর্যন্ত বলা যাবে না, এটা পর্যায় না, কি এটা পর্যায়। এটা চর্যাপদ না, উর্জাপন। চর্যাপদ। সে পর্যবেক্ষণে আছে তা নয়, পর্যবেক্ষণ। পর্যবেক্ষণে আছে, ওই যে পয়োকার হয়েছে। ফলে তোমার মর্যাদা বৃদ্ধি হবে, এ কথা বলা যাবে না। বলো কি হবে? মর্যাদা। মর্যাদা, দেখো। দেখছো তুমি, মর্যাদা। এই এই শব্দকে যে মর্যাদা বলতে পারবে, এই একটা মাত্র শব্দ এভাবে বললেই বোঝা যাবে যে ও উচ্চারণ অন্তত কিছুটা ভেবেছে, নিজে না করলেও কারোর কাছ থেকে শুনে এটাকে ঠিক করে নিয়েছে। আত্মমর্যাদা। আচ্ছা দেখি, যদি এবার আমরা আত্মমর্যাদা বলি, বলো তো এর আগে আত্মটা কিভাবে হবে? বলো, বলো। আত তো হ্যাঁ, তারপরে তো আত্মা তো প্রকাশ। চন্দ্রবিন্দু হবে, চন্দ্রবিন্দু হবে। চন্দ্রবিন্দু হবে, ভেরি গুড, ইব্রাহিম, ইব্রাহিম চন্দ্রবিন্দু বলেছে। হবে মতে। আত্মমর্যাদা, এই হলো তোমার শব্দ। দেখো লিখছো কি আর বলছো কি, খেয়াল করো। লিখছো তো এটা নাকি, তাই না? লিখছো এটা, অথচ দেখো কইলা এইটা। যদি আত্মমর্যাদা তোমার কখনো পরীক্ষা আসে, তোমাকে এইভাবে বোঝাতে হবে যে এর উচ্চারণ এরকম, আত্মমর্যাদা। তাহলে আমরা একই সাথে আহ উচ্চারণের বিরাট একটা জায়গায় চলে এসেছি, সেটি হলো রেফ ফলাযুক্ত একটা নিয়ম শিখলাম। এইবার এই নিয়মটা একটু গুরুত্বপূর্ণ, যদিও এটাকে তোমাদের কারোর কারোর মুখে হয়তো একটু প্রবলেম থাকতে পারে বলতে যে, যেমন আমরা প্রথম আলো পেপার পড়ি,
প্রথম, প্রথম, খেয়াল করো। আচ্ছা, এই র ফলার সাথে কি কি আছে শুরুতে, আগে সেটা একটু বলো তো। স্যার উম, একটা অ আছে ও স্যার শুরুতে। একটা আচ্ছা, যদি আমরা প্রা বলি, প্রায়, তাহলে কি র ফলার সাথে অ আছে? নাই। এবার র ফলার সাথে আছে আ। ফলে আমাদের আ ব্যাপারটা এটি নয়, আমাদের এটা নিয়ে কোনো কাজ নাই। আমাদের কাজ হচ্ছে র ফলার সাথে যখন অ থাকবে, বলছে শব্দের শুরুতে যদি র ফলার সাথে অ থাকে, তাহলে ওই অটাও ও হয়ে যায়। বলো এবার কি বলবো এটাকে? ব্রত, ব্রত স্যার। ব্রো। খেয়াল করো, আগে তো ব্রত, ব্রো হবে, তারপর যেহেতু শেষে ত আছে, দরকার। এরকম একটা ব্যাপার আছে, শব্দের শেষে ত থাকলে সেটা সাধারণত ওকার উচ্চারিত হয়, ব্রো তো। ও কাহিটা। হ্যাঁ, আচ্ছা, এই ত এর সাথে একটা ও আছে, সেটা কি ধরতে পারছো? জি স্যার। সেই সেই ওটা এখানে ও হয়েছে, তার মানে সংগৃহীত হয়েছে। ওকে, জি। আচ্ছা, তার মানে আমরা বলা যায় 8টা নিয়ম শিখেছি। রস্যি, রস্যু, দীর্ঘি, দীর্ঘ, তারপরে রি, বলো, তারপরে ক্ষিয়, তারপরে জফলা, তারপরে বলো শুরুতে র ফলা। কোন শুরুতে? মানে শব্দের শুরুতে, তাই তো? একেবারে আমি সম্পূর্ণ ক্লাসটার যে উচ্চারণের কথা বললাম সবটাকে সংক্ষেপে নিয়ে এসেছি এখানে। ওকে, কথাটা বোঝা গেছে কিনা? জি স্যার। তাহলে তুমি এটা ভুলবে না। আরেকটা কাজ হচ্ছে, তুমি শব্দ পেলে ওই শব্দকে প্র্যাকটিস করে ওতে আসার চেষ্টা করবে। তা করতে যে তোমার একটা সমস্যা তৈরি হবে। সেটি হচ্ছে, যেখানে ও দরকার নাই, তুমি সেখানে ও ও করে ফেলবে। হয়তো তুমি বলবা ঠিক আছে আমার কাজ করতে হবে, মানে তুমি করতেটা খেয়াল করেছো যে কাজ করতে না, কাজ করতে। কিন্তু ওইদিকে যে যে হবে হবে না, ওটা ওটা যে হবে হবে তার তোমার মাথায় নাই। এরকম ঘটনা কিন্তু ঘটতে পারে। কখন ঘটবে? যখন তুমি এটাকে মানসিকভাবে নেবে এবং নিয়ে তুমি মুখে চেষ্টা করবে যে আমার উচ্চারণটাকেও আমি এখন সুন্দর করে ফেলি। তাহলে আমি একদিকে লার্নিং এর পরীক্ষার দিকেও পারলাম, আরেকদিকে আমি যখন উপস্থাপনা করছি কোথাও নিজেকে, ভাইবা বোর্ডে কথা বলছি, বা একজন প্রথম শ্রেণীর নাগরিক হিসেবে কারোর সাথে কথা বলছি, আমি অনার্স মাস্টার্স কমপ্লিট করা, ফলে আমার উচ্চারণের জায়গায় তো একটা পরিবর্তন আনতে হবে কথা বলায়। আমার ব্যাপারটা কি ধরতে পেরেছো? আমি তোমাকে জি মানে স্যার। এইটুকু যদি তুমি করতে পারো তাহলে তুমি আলাদা হবে প্রথমে তো অন্যদের থেকে। না, তোমার এইটা কি, মানে আহ, স্বাতন্ত্র্য যে জায়গাটি তোমার, সেটা কোথায় তোমার? সেটা প্রথমত তোমার ভাষার মাধ্যমে সেটিকে করে ফেলতে হয়। অনেকেই বসে থাকবে এক জায়গায়, তুমি যখনই একটু কথাটা সুন্দর করে বলবে এবং তোমার লাজুক ভাবটা ওখানে নাই, মুখ চোরা ভাবটা নেই, তখনই দেখবা যে তুমি জায়গাটা পেয়ে যাচ্ছ। এই ঠিক আছে, আপনি একটু এই ব্যাপারটা একটু বলেন, আপনি ভালো বলতে পারবেন গুছিয়ে। হয়তো অনেকে জানে ব্যাপারটা, কিন্তু ও গুছিয়ে ডেলিভার দিতে পারছে না অন্যদের সামনে। মানে এটি যে কেবল শিক্ষকতা করতে হলেই করতে হবে আমি তাই বলছি না, বা এটি কেবল সেই কাজের জন্যই দরকার তা বলার কোনো কারণই নাই। যে কোনো বিষয়কেই তুমি সুন্দরভাবে উপস্থাপন করতে গেলে দেখবা যে তোমার মুখের ভাষার ভঙ্গিটা যখন চেঞ্জ, তখন সাথে সামনে যারা আছে সব তোমার কথার সাথে সাথে একটা, যে না ইনি অন্য প্রকৃতির কোনো মানুষ একজন, ইনি এনার কথাটা একটু মনোযোগ দিয়ে একটু শুনতে হবে। কিন্তু এখানে গাও গাও করে টোরে যদি একটা ই করো যে এই করবো ওই করবো, তাহলে কিন্তু হবে না। মানে যাদের এমনি প্রবলেমের যে ব্যাপারটি সেটি ভিন্ন, আমি সেই সম্পর্কে কথা বলছি না। আমি বলছি তোমার যেহেতু নিজেকে তৈরি করার সুযোগ আছে, আর এই এই কোর্সটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তুমি যদি আবৃত্তি করতে চাও ভালো করে, তুমি যদি বাচনিক যে কৌশল আছে, শিল্পতা আছে সেখানে, শৈল্পিকতা আছে, সেগুলো তোমাকে একটু ধারণ করতে হবে তো। আর পরীক্ষা পাশের কথা ভিন্ন। তাহলে তুমি এবার এই কথাটাকে, এই যে যে শব্দটা দেখো লেখা আছে এইখানে, আসলে সেট করা নেই, অ্যানিমেশন সেট করা নেই বোধহয়, বা নতুন যেটা সেটাই করেছি কিনা দেখো। প্রকটিত, কেন একটা হর্ষ ব্যবহার করা হয়নি? তোমাদের কাছে ব্যাপারটা কি পরিষ্কার এখন? জি আমরা প্রো স্যার। বললাম, প্রোতে অবশ্য মাত্রা হবে না, এটা আমি দাগে পড়ে গেছে। প্রকো, টি, এই তো। তো।
তাই না? সবগুলোই তোমার দেখো। আচ্ছা, কয় ওকার কেন হয়েছে কইতে পারবা? বলো তো। স্যার শুরুতে রফলা যেহেতু আসছে তাহলে এটা ও রফলা বাবা, ও বাবা শোনো, শুরুতে র ফলার জন্য তো পয় র ফলা হয়ে গেছে, পয় র ফলা ওকার প্রো, কিন্তু কয় ওকার কেন হলো? পয় রফলা স্যার হচ্ছে ওখানে একটা স্বরে অ আছে, এজন্য কতে? পরেরটা ওকার হয়েছে। জি স্যার। হ্যাঁ, বলছি কয় ওকারটা কেন হলো? তুমি তো স্যার প্রোটা বললা, পয় র ফলা আছে তাই পয় র ফলা ওকার হয়েছে, শুরুতে র ফলা সহ অ আছে। ওকে। স্যার ওই যে ঋষিকার আছে এজন্য করে ইয়েস, টি। ভেরি গুড। এইটা রাখতে হবে, ঋষিকার নয়, এটা রস্যিকার। ঋষি কোনো কার নাই, এই শব্দটা ব্যবহার করবে না। ঋষি কোনো কার নাই, এটা হলো রস্যিকার। এই ঋষিকার শব্দ তোমাদের হয়তো আঞ্চলিক সেখানে ব্যবহার করা হয়, কিন্তু একেবারেই ভুল শব্দ, এটা হওয়ার কোনো সুযোগ নাই। দেখো, শব্দটা হলো কি? রস্য, তাই তো? জি স্যার। রস্য যোগ ই, রস্য রশ্মি। ই। তাহলে এটাকে তুমি বলতে পারো হয় রফলা, দন্তস্বয় বফলা রস্যি। তাই এটা ঋষি হওয়ার কি কোনো কারণ আছে? না স্যার, রশ্মি আমাদের এদিকে ঋষি বলে আসলে না, আর সবাই। কোনোদিনই বলবে না, এবং যদি পারো আরো দু একজনকে টেনে নিয়ে চেঞ্জ করো, যে এগুলো বলবে না কোনোদিন। শব্দটা নেই একেবারে, একদম নেই, ও শব্দ আসার কোনো কারণই নাই শব্দটাই। কোন ভাবে এসেছে জানো? কইতে পারবা? এসেছে, বলছে দীর্ঘযোগী, যদিও ঘটা আমি আর কি ওই হয়ে গেছে, অন্তস্থ যায় মতো হয়ে গেছে, যাক ঠিক করে দিলাম। আহ দীর্ঘযোগী, এবার কি হবে এটা? দীর্ঘী। এইখান থেকে দীর্ঘ মনে করে ওই যে দি আছে, তাহলে ঋষি মনে হয়, দীর্ঘী ঋষি। দীর্ঘই। না, এরকম যাওয়ার কোনো কারণ নেই, যাবে না একেবারে। তুমি ব্যাপারটি জেনেছো। সবাই বলে আমি একটা, আরে বাবা, সবাই যা বলছে তাই শুদ্ধ হবে কেন পৃথিবীতে? তুমি মনে করো ওটা সবাই বলছে না, তুমি মনে করে নাও ওটা বেশিরভাগ বলছে। কথাটা কি বুঝতে পেরেছো? জি স্যার। হ্যাঁ। সবাই বলছে না, ওটা বেশিরভাগ বলছে। ফলে একটু কমের ভাগে যদি আসতে পারো এবং সেই কমের ভাগের প্রয়োগটা একটু দেখাও, তাহলে বেশ লাভ আছে। তোমাকে এই মানসিক পরিবর্তনটা আগে আনতে হবে, অন্যথায় তুমি কিন্তু আলাদা হতে পারবে না। লক্ষ্যটা আলাদা হওয়া নয়, লক্ষ্যটা হচ্ছে লার্নিংটাকে আলাদা করে সেটা সবাইকে আবার জানিয়ে দেওয়া, যে এই আমার ভেবো না আমি মনে হয় বলছি যে আরে এত লোকজনের সাথে আমার ভিড়ে থাকার দরকার কি, আলাদা হয়ে একটা এটা নিজে একটা কিছু হয়ে যাবে। এই ব্যাপারটা এরকম নয়। হুম। ওই নেগেটিভ চিন্তা সেখানে আনা যাবে না। আমরা তোমাদের লার্নিং এর যে জায়গাগুলো দরকার ছিল আমরা সেটা বলে ফেলেছি। আরেকটা জায়গা খুব গুরুত্বপূর্ণ, একটু বলবো, এটাকে একটু তোমরা মনোযোগের সাথে দেবে। এই উচ্চারণটা তোমাদের ভিতরে বিরাট ভাবে ভুল থাকে। আমি তোমাদের বলতে শিক্ষার্থীদের কথা বলেছি, বেশিরভাগেরই থাকে সেটা। ধরো, আমি এটাকে কি লিখবা, কি বলবা এটাকে? করবার চাই, করবার। আমি বলছি বলবার চাই, বলবার। বলবার, আমি বলতে চাই। বলতে চাই। বলতে। কি কারণে? এবার তো আর ওই যে যে কটা স্যার আপনি কইলেন তার একটাও নাই, পরে রস্যি দীর্ঘি রস্যু দীর্ঘ রি, তারপরে ক্ষীয় জ ফলাটলা কিচ্ছু নাই। তাহলে স্যার আবার এই ঘটনা কি হলো? এই কয় ওকার কেন হবে? এই প্রশ্ন এসে যাচ্ছে কিনা? জি স্যার। এই বয় ওকার কেন হবে? এই বয় আবার কেন আপনি ওকার আনলেন? এইবার আমরা একটা কিন্তু খুব পরিচ্ছন্ন একটা নিয়মের দিকে যাব, খুব টেকনিক্যাল একটা নিয়ম। এটা দেখো, এটা কি ওই যে সাধু ভাষা চলিত ভাষা আরে জাতীয়? বাবা, ভেরি গুড বয়, তোমার কি নাম? স্যার ইব্রাহিম স্যার। ইব্রাহিম। তো তুমি তো খুব ভালো ছেলে, তুমি এত, এটা কিভাবে জানলে? তুমি এটা দেখে ফেলেছো নাকি আগে, নাকি না আগে জানতে? স্যার আমি কোথাও যেন দেখছি স্যার। আচ্ছা, ভেরি গুড। দেখো, তা তুমি যেখানে দেখছো মানে জায়গা তো একই, তাই না? লার্নিং এর জি জায়গা একই রকম, আমার তো নতুন কিছু করার কোনো সুযোগ নাই। কিন্তু আমি একটু ভিন্ন কথা বলবো, যেগুলো আবার অন্য জায়গায় নাই, সেগুলো সেখানে নাই। দেখো, আমরা পরিবার থেকে এসেছি, ফলে সাধু ভাষায় ওই যে রস্বীকার আসে, তো সেই রস্বীকারের উচ্চারণটাকে সে এখানে অবিকৃত অবস্থায় রেখেছে, পরিবার।
তাই করবার, রশি আছে তাই না? তাহলে তুমি যদি বলিবার বলো তাহলে কি হবে? বলবার। বলবার। এখন তুমি যদি বলো যে চলো আমরা কলকাতা যাই, তা কেমন হবে? কলকাতা হবে স্যার। কলকাতা, কারণ কলিকাতা থেকে এসেছে। ওকে, আমি কথাটা বলিতে চাই, তাই হয়েছে বলতে চাই। রস্বীকারটা উঠে গেছে কিন্তু উচ্চারণে তার অবিকৃত অবস্থা আছে। ওকে, ব্যাপারটা পরিষ্কার পরিষ্কার না? এই ব্যাপারটা কি বোঝা গেছে কিনা? জি স্যার। জি স্যার, তাহলে বোঝা যদি যায়, এবার আমরা ওই সেই বাক্যকে নিয়ে আসি। কি বাক্য যেন? সে কাজ করে খায়, আর সে কাজ করে। ইব্রাহিম, উত্তর আশা করছি। একটা কেন করে, আরেকটা কেন করে? সে কাজ করে খায়, খেয়াল করেছো একই না? ওইটাতে ছিল সে কাজ করিয়া। এটা কাজ করিয়া, ভেরি গুড, করিয়া। আর এটা এটা তাহলে সে কিন্তু, কাজটা এটা করে। কিন্তু আর করিয়া করার সুযোগ নাই, দেখছো? জি স্যার। ফলে এটা সাধুরূপে গিয়েছে। এইগুলো একটা দিক। আরেকটা দিক এবার আমি অন্য ব্যাখ্যা নিয়ে আসবো, সেটি হচ্ছে অসমাপিকা ক্রিয়া যদি হয় তাহলে সেটি একার থাকলেও ওকার হয়, পরে একার থাকলেও। কারণ অসমাপিকা ক্রিয়াটা আসলে শেষে ওটা অন্তস্থায়ী আকার দিয়েই সাধুরূপ হয়। আমরা একে ব্যাকরণে আরেকটা ব্যাখ্যা নিলাম কি? অসমাপিকা ক্রিয়া, এই ক্রিয়াটা কি ক্রিয়া? সে কাজ করে। সমাপিকা ক্রিয়া স্যার এটা। সমাপিকা ক্রিয়া। দেখো আমি বলছি তোমাকে, এইটুক জায়গায় আমি একটা ভিন্ন কথা বলবো। ব্যাপারটা কি ধরতে পেরেছো? জি স্যার, বুঝতে পারছি। আমি সাধুটার বাইরে থেকে একটু, মানে সাধুর থেকে বের হয়ে আসলাম, এসে বললাম যে দেখো ব্যাকরণের আরেকটা জায়গাও আছে, ওটা অসমাপিকা ক্রিয়া। বলছে তুমি এবার তাহলে এটাকে করিয়া করো, এটাকে করিয়া করতে পারবা? হ্যাঁ স্যার, সুযোগ নেই। না না। স্যার। ফলে এইবার কথা হচ্ছে এটা অসমাপিকা ক্রিয়া আর এটা সমাপিকা ক্রিয়া। সমাপিকা ক্রিয়া থাকলে ওখানে আর তোমার কো আসার সুযোগ নেই কোনো। তাহলে সে বই পড়ে ঘুমায়, আর সে বই পড়ে, ঘটনা একই রকম। মানে অসমাপিকা ক্রিয়া অর্থে শব্দের শুরুতে যদি একার থাকে, এই সব অ এর পরে যদি একার থাকে, তাহলে সেটাও পূর্বের অকে কি করে দেয়? সংবৃত করে দেয়, তাই তো? জি। এইবার আমরা 8টা নিয়ম শিখে ফেলছি না, বলা যায় 9টা নিয়ম শিখলাম নাকি? জি এতে স্যার। এতে তোমাদের অ এর ক্ষেত্রে কোনো সমস্যা তৈরি হবে না, তুমি বিরাট ভাবে এই জায়গাটাকে সুন্দর করতে পারবে। নিজেদের যে শব্দগুলোতে ঝামেলা আছে সেটাকে ঠিক করে ফেলো। আমরা এবার এই যে যে নিয়মগুলো শিখলাম, তাকে আবার ডেকে ডেকে এবার ভিন্ন দিকে যাব। বলো, অ এর পরে এবার রস্বীকার আছে, আছে না? বলো কি হবে? অবিচার? অবিচার স্যার। অবিচার, অবিচার হবে স্যার। আচ্ছা ইব্রাহিম, বলো কেন অবিচার হবে? স্যার এটা তো কি জানি শহীদ অর্থে নাকি। না, ওর বাবা, তুমি পড়েছো তুমি ভালোই পড়েছো, কিন্তু তুমি যুক্ত করতে পারছো না। তোমার সহিত অর্থ আছে, আমরা সেই জায়গায় যাই। ঠিক আছে, আমি এই কথাটা সবিশেষ শব্দ বলার সময় বোধহয় বলেছিলাম না? জি দেখো, স্যার। শব্দের শুরুতে আমরা রস্বীকার আছে ঠিক আছে, কিন্তু ওই রস্বীকারের আগে যদি অ থাকে, আর দুটোতেই অ আছে না, একটা দৃশ্যমান অ, আরেকটা হচ্ছে নীলিন অ, তাই তো? জি স্যার। এই দৃশ্যমান অ নীলিন অ থাকলেও যদি ওই অ কে বাদ দিয়ে যদি আলাদা শব্দ হয়, দেখো বিচার এবং বিশেষ আলাদা শব্দ আছে। ফলে এই অটা নয় অর্থে ব্যবহার করা হয়, উপসর্গ, আর এই শটা সহ অর্থে ব্যবহার করা হয়। ফলে নেতিবাচক অ এবং সহিত অর্থে স যদি থাকে, এদের সাথে যুক্ত যে অটা থাকে সেই অটা কোনোদিনই সংবৃত হবে না। কথাটা বোঝা গেছে কিনা? যদিও বোঝা যায়, আমি আরো একবার বলছি। বলছি যে শব্দের শুরুতে যদি অ থাকে নেতিবাচক অর্থে, উপসর্গ, এবং যদি একটা স থাকে, সেই স এর সাথেও তো অ থাকে তাই না, নীলিন অ। এই দুটো বর্ণ থাকার পরে
তুমি একটু আগে যে নিয়ম কয়টা শিখেছো অ এর সংবৃত হওয়ার, কি কি নিয়ম শিখেছিলে? শিখেছিলে অ এর পরে রস্যি দীর্ঘি রস্যু দীর্ঘ রি জফলা ক্ষিয়, তাই না? জি স্যার। এগুলো থাকলেও ওই শুরুর অ কোনোদিনই ও হবে না। অর্থাৎ একই সাথে এবার তোমার সব কয়টা নিয়ম এখানে আবার একবার আসছে, যে এই কয়টা থাকার পরেও যদি তার আগের অটা নেতিবাচক হয়, যেমন অবিচার, বিচার নেই যেখানে, ফলে অবিচার বলা যাবে না। এই তোমাদের বুঝতে কি খুব অসুবিধা হচ্ছে? না না স্যার। স্যার, অসুবিধা স্যার। অসুবিধা, এই তো পাগল ধরে ফেলছে এবার, এটা অসুবিধা নয়, অসুবিধা। দেখো সু আছে, রস্যু, কিন্তু অটাকে আমরা ও করতে পারছি না। আচ্ছা, দেবী দুর্গা কি অসুর বধ করেছিল নাকি কি বধ করেছিল? অসুর স্যার। ইব্রাহিম বলো। স্যার অসুর হবে তো, অসুর অসুর। এটা কিন্তু অসুর নয়, কারণ অবাদ দিয়ে সুর আলাদা শব্দ আছে। এখন তুমি এই অসুর মানে জানো কি নাই? সুর মানে হচ্ছে দেবতা, আর অসুর মানে হচ্ছে দেবতা নয়, ওটা দানব, অদেবতা, বলে অসুর। ওর বাবা, একেবারে অমূল্য রতন নাকি? অন্য রকম স্যার, অন্য রকম। না না, অমূল্য রতন, এটা কি? অমূল্য। অমূল্য। অমূল্য তোমরা স্যার। কি তোমরা কি আমার কথায় খুব অস্থির হচ্ছ না অস্থির হচ্ছ? আহ অস্থির স্যার। অস্থির অস্থির, অস্থির। অস্থির জি। অস্থির, অস্থির, অস্থির। ঠিক আছে, তাহলে তাহলে তোমরা কি সবিনয় নিবেদন করেছিলে? সবিনয় স্যার। সবিনয় মানে অভিনয়, কি? বিনয় সহ, ডিমের সাথে। জি। বিনয়ের সাথে। বিনয়ের সাথে, কি ব্যাপারটা বোঝা গেছে? ওকে, জি ঠিক স্যার। আছে, তোমরা একটা জি ডিএনএর স্যার। একটা তোমরা ডিএনএর একটা সচিত্র সংজ্ঞা দাও। সচিত্র স্যার। অচিত্র স্যার। সচিত্র, সচিত্র স্যার। কারণ চিত্র সহ, খেয়াল করছো? জি। আচ্ছা, তাহলে আমার কাছে মনে হচ্ছে যে তোমরা বিষয়টা বুঝতে পেরেছো এবং একটা আনন্দের সাথে শিক্ষার জায়গাটা পেয়েছো যে কি কারণে কি হচ্ছে। সাথে সাথে তুমি একটা জিনিস বুঝতে পেরেছো যে উচ্চারণের ক্ষেত্রে শব্দের এই জায়গাটায় অর্থ অত্যন্ত গুরুত্বপূর্ণ। রসিকার দীর্ঘিকার সবকটা কার আছে, তারপরেও আমরা ওকার করতে পারছি না, সংবৃত করতে পারছি না, কারণ ওই অ এবং দন্ত স, এই দুটো উপসর্গ। তোমরা জানো তো উপসর্গের ভিতরে অ আর স আছে। সেটা না জানলে আমরা পরে জানবো, কিন্তু আপাতত বুঝি যে দুটো উপসর্গ আছে, একটা অ একটা স। সেখানে সটা শহীদ অর্থে হয়, অটা নয় অর্থে হয় বা না না একটা অর্থে হয় হয়। জি। হুম, জি। এই দুটো উপসর্গ থাকলে আমরা এরপরে থাকা যে নিয়মটা আমরা এতক্ষণে শিখলাম সংবৃত হওয়ার, কোনো নিয়মই প্রযোজ্য নয়, তাই তো? তাহলে আমরা বলতে চাচ্ছি যে এই পড়াটা আসলে অতুলনীয়, নাকি না অতুলনীয়? অতুলনীয় স্যার। অতুলনীয় স্যার। অতুলনীয়, অতুলনীয়। অতুলনীয় মানে তুলনা করার যাবে না কোথাও। আমি কিন্তু ওই কথা বলতে চাইনি, আমি বলতে চেয়েছি শব্দটার সাথে মিলিয়ে। স্যার এরপরে, অন্যায়, হ্যাঁ, অন্যায়। ডেফিনেটলি অন্যায় নয়, অন্যায়, কারণ ওই যে এবার অনুপসর্গ আছে, জফলা থাকলে হবে না, কিন্তু কিন্তু অন্যান্য, এটা কিন্তু অন্য নয়, এটা কিন্তু অন্য, এবং এটা অন্যান্য, এটা অন্যান্য না, কারণ এই যে জফলা আছে তাই অন্যান্য, আর এখানে তো অটা নেতিবাচক অর্থে নয়। জি স্যার। ফলে তোমাকে দেখতে হচ্ছে নেতিবাচক অর্থে কিনা। পৃথিবী কি অসীম পৃথিবী নাকি? অসীম স্যার। অসীম পৃথিবী। অসীম পৃথিবী মানে সীমা নেই যার, দেখো। আচ্ছা, এইবার অন্য কথায় আসি, সেটি হচ্ছে যদি কেউ বুঝতে না পারো যে পটা নিয়ে কি অর্থ হলো,
আমি যখন কোথাও কথা বলি শিক্ষার্থীরা একটু টার্গেট রাখে, যারা ইন্টারমিডিয়েটে যারা পড়ে না ওরা শোনে তো, এবং ওরা খেয়াল রাখে যে এই যে স্যার এখানে এটা উপস্থাপনা করছেন, বলার সময় কোনটা ভুল হয়। এতে কি হচ্ছে, আমি বললাম তুমি ধরার চেষ্টা করো ওখানে থেকে যে স্যার কি করছেন। তাতে হবে কি, তুমি প্র্যাকটিক্যালি একটা বিচারের জায়গায় চলে যাচ্ছ, ধরে ফেলতে চাচ্ছ যে কি কি জায়গায় ভুল হতে পারে, মানে তোমার এবার ওখানে ওটা কিন্তু দেখো খুব সক্রিয় হয়ে যাচ্ছে। তো যথারীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শব্দ আমাদের, আহ, আমাদের কি কি মহোদয়, অধ্যক্ষ মহোদয়। অধ্যক্ষ। অধ্যক্ষ মহোদয়। অধ্যক্ষ কইলা অধ্যক্ষ। কেন? শব্দ স্যার দুইটা করো। অধ্যক্ষ। হ্যাঁ বলো কি হবে? অধ্যক্ষ স্যার। অধ্যক্ষ। অধ্যক্ষ নয়, ধোক। অধ্যক্ষ। 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 আর এটা কি? অদক্ষ। 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 দক্ষ। এই দক্ষ। এটা হলো অধ্যক্ষ। অদক্ষ। এখন তুমি যদি অধ্যক্ষ মহোদয় না করে কও আমাদের অধ্যক্ষ মহোদয় এসছেন, তখন অবস্থাটা কি দাঁড়াবে বুঝছো? হুম? তাহলে আমরা কি স্বরধ্বনি অ এর উচ্চারণটা শিখে ফেলেছি এবং অ এর বিবৃতটাও শিখে ফেলেছি, তাই তো? জি স্যার। অ এর বিবৃতও আমরা শিখে ফেলেছি। এখন বিবৃততে আমরা আহ বাকি দুইটা কথা একটু বলবো বিবৃততে। সেটি হচ্ছে, তোমরা যে কথাটা বলে ফেলেছিলে তখন ক্ষীয় দেখে যে স্যার যুক্ত ব্যঞ্জন আছে, তখন আমি বলেছিলাম যুক্ত ব্যঞ্জন থাকলে আসলে বিবৃত হয়। বলো স্কুল কি বন্ধ? বন্ধ। 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 এবার বন্ধ হবে। বন, সরি ধ। আমি তো ওইটাই লিখে ফেললাম আবার, বন ধো। আচ্ছা ধো। এবার দেখো, এই যে বয়ের সাথে অ আছে, এই অটা এখানে অ আছে, এটা হলো অ এর কি উচ্চারণ হলো? বিবৃত। আমরা তো প্রায় বোধহয় লাস্ট সীমায় চলে এসেছি তো। ভালো। আচ্ছা, 11টা প্রায় বেজে গেছে। তাহলে আমরা বলতে চাচ্ছি যে অ এর পরে যুক্ত ব্যঞ্জন থাকলে অ এর উচ্চারণ কি হয়? অই হয়। কিন্তু যুক্ত ব্যঞ্জনের ক্ষেত্রে আলাদা কি আছে? ক্ষীয়। আলাদা কি আছে? জফলা, মনে আছে? কারণ জফলা যুক্ত হলেও তো সেটা যুক্ত ব্যঞ্জন হয়ে যায়। ফলে আমরা ক্ষীয় আর জফলাকে এই কথাটা থেকে আলাদা রাখবো। এখন আমরা জানলাম যে অ এর পরে যুক্ত ব্যঞ্জন থাকলে অ এর উচ্চারণ কি হয়? সংবৃত বিবৃত, মানে বিবৃত হয়, সংবৃত হয় না। একটা নিয়ম শিখলাম, আরেকটা নিয়ম দেখো। এখন তুমি ভাবলা যে ও, এই স্যার তো কইছিল যে অ বাদ দিয়ে শব্দ হলে তাহলে অফিসিয়াল তো শব্দ নাই, তাহলে মনে হয় অফিসিয়াল হবে। তাহলে এটা কি অফিসিয়াল হবে না অফিসিয়াল হবে, এবার কি কইবা? অফিসিয়াল। বলছে ইংরেজি শব্দে অ সব সময় বিবৃত হয়। ওকে, তুমি বললা তিনি একজন অফিসার। 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 অফিসার, আপনার কত কত পার্সেন্ট আপনি কমিশন দেবেন? কমি? কমিশন। কমিশন। ঠিক আছে, এই কমিটিতে কে কে আছে, না এই কমিটিতে কে কে আছে? কমিটি। কমিটি নয়, বাংলায় লিখলে এটাকে এভাবে তুমি বলবো, দেখো, কমিটি। ক, কারণ ইংরেজি শব্দ তো। এই ব্যাপারটা কি ধরা গেছে? জি স্যার। কমিটিতে কে কে আছে কথাটা এরকম হবে, নট কমিটি। কেন হবে না? ইংরেজি শব্দ। রসিকার থাকার পরেও আমরা সেটিকে কি করতে পারলাম না, সংবৃত করতে পারলাম না, কি কারণে? ইংরেজি শব্দের কারণে। ইংরেজি শব্দ করা গেছে। ব্যাপারটা কি বোঝা গেছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, আর এক, আর দুই একটা শব্দ দেব যেটা একটু গুরুত্বপূর্ণ হয়ে যাবে প্রয়োগের ক্ষেত্রে। বলো কি হবে? অযথা। অযথা। অযথা অযথা। সফল। আচ্ছা, অবাদ অযথা। দিয়ে, অবাদ দিয়ে এটাকে কি বলবা, যথা না যথা? যথা। 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 তাহলে অযুক্ত হলে এমনি এটাকে অযথা কেন করছো? ফলে এটা হবে
অযোধ্যা। অযথা আপনি এই কথাটা বলেছেন। দেখো এই দিকে একটু আসার চেষ্টা করো না। অযথা। আচ্ছা, এটাকে কি বলবা? সফল। 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 আচ্ছা, হ্যাঁ। ফল কোনো সফল। শব্দ আছে? ফল। ফল। তাহলে হুম। ফল। এই। আচ্ছা বলো, তে কেন হর্ষ দিনি? স্যার ওট। অ আছে তো। আচ্ছা অ আছে। স্যার এর তো সাথে স্যার অ আছে। উচ্চারিত হচ্ছে স্যার। উচ্চারিত হচ্ছে, গুড। তাহলে এখন তোমাদের মোটামুটি জানার জায়গা, এবং কিছু সময় পর পর জিজ্ঞাসার মাধ্যমে প্রয়োগের জায়গাটাও ঠিক আছে। খালি আমার সম্পর্কটা এর থেকে সেট করে দিতে হবে, আর কিছু না। মানে আমার সামনে থেকে যেন না পাই। একা যখন থাকবে তখন যেন এগুলো মনে পড়ে। সবসময় তোমার সেটি হয় না। আর কিছু না। তাহলে তুমি লার্নিংটা ধরতে পারবে। তাহলে জীবনটা সফল হোক, নট জীবনটা সফল হোক। অনেকেই খুব আর্ট করে সফল করে ফেলবে। শুনতেও তোমার কাছে খুব খারাপ শোনাবে না। কোন কারণে খারাপ শোনাবে না জানো? এবার কি তুমি কলম বলবা? না, এবার তো কলম। ঠিক আছে। এই কারণে এইটাকে কি করে ফেলে, মাঝখানে ওকার করে ফেলে। কিন্তু মাঝখানে সফল। ওকার করলে তো শব্দের অর্থ থাকে না। এটা আমরা জানিও না যে এটা কি ফল, কি আবার সফল কি আবার। তুমি যখনই এই ব্যাপারটি ভাববে, তখনই দেখো কিরকম একটা অস্বস্তিকর অবস্থা তৈরি হয় না, যে হায় হায়, কি শব্দ আর কি করি। তাই না? সফল। জীবনটা সফল হোক। ও তো সফল হয়েছে, ও তো দারুণ পরিশ্রম করেছিল, ও সফল হয়েছে। হ্যাঁ, বলতে টাইম লাগতে পারে, কিন্তু তোমার এই বলতে টাইম লাগাটার কারণ আছে। কারণ এখানে তোমাকে অর্থটাকে স্পষ্ট করতে হবে। আমি বোধহয় আগের দিন তোমাদের বেঈমান শব্দটি বলেছিলাম না? তোমাদের সাথে নাকি, না কাদের সাথে? আমাদের ব্যাচেই পড়েছিলেন স্যার। হ্যাঁ হ্যাঁ, ওই যে কোথায় যেন কথা বলতে বলতে, যে দেখো আমরা তো একবারে বেঈমান বলে ফেলি, কিন্তু দেখো শব্দটা একটু ভেবে, বেঈমান। তাহলে ইমানটা আলাদা করছি আমি ওখান থেকে। বে হচ্ছে ছাড়া, উপসর্গের ব্যাপারে কথা বলতে যেহেতু বলেছিলাম। আর এখন তুমি ধরতে পারলে যে আমরা এই দুটো শব্দ, আমি খুব সচেতন ভাবেই সবসময় এটা বলি, যাতে অন্যদের যেন এই চেঞ্জটা হয়ে যাক, এটা প্র্যাকটিক্যাল। আরেকটা শব্দ আছে, ওটা ওই দিন বলেছিলাম। সেটি হচ্ছে, দেখো তো কি হয় এটা। এই শব্দ করতে এসে অ কে কি ও করার কোনো কারণ আছে, দেখো তো। কারণ অ বাদ দিয়ে তো ব্যাহত আলাদা শব্দ আছে। ব্যাহত। ফলে এটা হবে অব্যাহত নয়। এটাকে কিন্তু যারা এটা বলে দেখবা বলবে অব্যাহত। কিন্তু এরকম কোয়ার কোনো কারণ নাই। এটা হবে পরিচ্ছন্ন অব্যাহত। অব্যাহত। ব্যাহত। একেবারে এরকম। আমি যত সময় এই শব্দ যেদিন থেকে আমার মাথায় আসছে, আমি কোনোদিনই আর অব্যাহত কইনি। এবং হবে। আমি খুব পরিচ্ছন্ন ভাবে এটাকে এরকম করে বলি, হ্যাঁ আপনাদের এই কর্মপ্রচেষ্টা অব্যাহত থাকুক, আমি সেই আশা করছি। দেখো, শুনে এমনি সবাই ভাবে কি যে হ্যাঁ এই কোন পাগল রে কি কইল। অব্যাহত। খেয়াল করেছো? একেবারেই এটা আলাদা। ওই যে অন্যায় যদি বলো, অন্যায় অবিচার অবিচার, অন্যায় অবিচারে দেশ ভরে গেছে, এই কথা যদি কও, তা হলো অন, উপসর্গ আছে, তাই এটা অন হবে। আর অবিচার, এ তো তুমি আগেই লিখলাম, জানো এখন। আমরা মোটা দাগে উচ্চারণের জন্য তাহলে দুটো নিয়ম বের করে ফেলেছি। আচ্ছা, একটা হলো অর্থ, আরেকটা কি? আরেকটা হচ্ছে যে আমি যদি এটা বলি, বলো এবার কি করব? বলো। স্যার অতীত। এবার কিন্তু অতীত দেখো স্যার। আলাদা করা যায় না। ফলে এবার তুমি জেনে ফেলেছো, এটা নর্মালি এরকম হবে, অতীত। অতীত। তাই যে নর্মালি এরকম অতীত। ফলে অটা সংবৃত। এই। তাহলে এই অটা কেন ও হয়েছে? তোমাকে আমি কারণটা বলেছি, অ এর পরে কি আছে? দীর্ঘইকার। দীর্ঘ ঈকার। এইভাবে আমি তোমাকে 8টা নিয়মের কথা বলছি না? 8টা 9টা নিয়মের কথা।
কিন্তু জি মোটা স্যার। দাগে এই 8টা 9টা শব্দ একটা নিয়মের অন্তর্ভুক্ত আর কি, একটা মাত্র কথার অন্তর্গত। সেটি হচ্ছে এই অ তো একটা স্বর, এরপরে রস্যি একটা স্বর বা দীর্ঘি একটা স্বর, তাই তো? বলছে দুটো স্বর যখন পাশাপাশি আসে উচ্চারণে, তখন এক স্বরের প্রভাবে আরেক স্বরের এরকম পরিবর্তন হয়ে যায় উচ্চারণে। একে বলা হয় স্বরসঙ্গতি। আমরা যখন ধ্বনি পরিবর্তন শিখবো, তখন তোমরা এই স্বরসঙ্গতির কথা শুনবে। যেমন দেখো, আমরা তুলো বলতে কত স্বাচ্ছন্দ্য বোধ করি না, তুলো। কিন্তু তুলা বলতে তার থেকে টাইম বেশি লাগে না মনে হয়, তুলা। কিন্তু আমরা তুলা না বলে বলতে চাই তুলো। একদম খুব সুন্দর হয়েছে, ওই যে রস্যুকারের সাথে মিলিয়ে ওকার চলে এসেছে। ফলে এইরকম পরিবর্তনকে বলা হয় স্বরসঙ্গতি। ঠিক একই ভাবে ওই যে অনুভূতি তো আমরা বলতে পারছি না, অনুভূতি বলতে গেলে টাইম লাগে না বেশি। ফলে আমাদের বলতে হচ্ছে জি স্যার। অনুভূতি। ওই যে রস্যুকার আছে তাই অটা ও হয়। তোমাদের নিয়ম শিখালাম অ এর পরে রস্যুকার, এই তো। কিন্তু মোটা দাগে সবগুলো জি কি স্যার। কারণে হচ্ছে? স্বরসঙ্গতির কারণে। এখন এক স্বরসঙ্গতি দিয়ে তো তোমাকে বুঝিয়ে দেওয়া হচ্ছে না, ফলে তোমাকে মার্কার দেখানো হচ্ছে। মার্কার কি? এই যে অয়ের পরে রস্যু, এই যে অয়ের পরে দীর্ঘি, এর পরে দীর্ঘ, এইগুলো মনে রাখো। শিক্ষার্থীদের এইগুলো দিয়ে উচ্চারণের নিয়ম তৈরি করে তাদের উচ্চারণ কোর্স করানো হয়। কিন্তু মোটা দাগে উচ্চারণের জন্য নিয়ম মাত্র দুটো। কোনটা কোনটা? স্বরসঙ্গতি আর অর্থ। যেখানে সম্পূর্ণ শব্দটাই অর্থ দেয় সেখানে স্বরসঙ্গতি কাজ করবে। যেমন অনুভূতির অনুটা আলাদা, ভূতিটা আলাদা হচ্ছে এই পর্যন্ত। কিন্তু যেখানে সম্পূর্ণ অর্থ না দিয়ে একটা উপসর্গটুকু যুক্ত হয় যে অব্যাহত, সেখানে আমাদের কাছে অর্থ কাজ করবে। যেখানে বেঈমান, সেখানে কে আমাদের কাছে প্রাধান্য পাচ্ছে? অর্থ। ফলে এখানে স্বরের প্রভাবে স্বরের পরিবর্তনটা জরুরি নয়। ব্যাপারটা কি বোঝা গেছে? জি স্যার। এই যে এবার বোর্ডের খাতা দেখলাম তো, এবার না মানে সববারই তো বোর্ডের খাতা দেখি প্রায় 5-6 বছর ধরে। তো একজন শিক্ষক খাতা দেখেছেন এবছর নতুন উচ্চ মাধ্যমিকের, উনি আসছেন খাতা জমা দিতে আমার কাছে। হুম? তো এসে বলছেন যে স্যার এই ব্যাকরণ টোন কিভাবে পড়ায় এরা শিক্ষকরা জানে না। ঠিক আছে। তো আমি বললাম যে আহ, একটু করেন, ওই শিক্ষকরা জানে না ওই কথাটার সাথে একটু এটা জুড়ে দেন যে বেশিরভাগ শিক্ষকরা জানে না। ঠিক আছে। আপনি যেভাবে কইলেন তাতে তো আপনিও না জানার তলে পড়ে গেছেন। কথা কি ধরতে পারছো? জি স্যার। জি এখন স্যার। বলতে স্যার ঠিক কইছেন। হুম। বলে যে, এত তাড়াতাড়ি বুঝে ফেললেন যে আমি ঠিক কইছি। এরপরে আহ ওই জিজ্ঞেস করতে যে এইসব কথাবার্তা তুলছে, পরে আমি বললাম আচ্ছা একটু কোন তো, এইগুলো তো কোন শিক্ষার্থীদের যে অ এর পরে রস্বই দীর্ঘ হ্রস্ব দীর্ঘ এগুলো থাকলে অ এর উচ্চারণও হয়, পরিষ্কার কথা একদম। কিন্তু এগুলো থাকলে কেন হয়? নিয়মটা কোন জায়গায় নিছি বুঝতে পারছো? বললাম যে এগুলো থাকলে কেন হয়। এখন কয় স্যার এটাই তো নিয়ম, এগুলো থাকলে ওকার হয়, এটাই তো নিয়ম। তাহলে তো এগুলো থাকলে যদি ওকার হয়, তাহলে তাহলে অনিয়মে হচ্ছে না কেন? অনিয়মে তো আছে। তো বলতে স্যার ওই তো অত নেতিবাচক আছে, এ যথারীতি তোমাদের যা বললাম তাই, তাই তো? তো আমি বললাম যে অনিয়মে অটা নেতিবাচক উপসর্গ আছে তাই হচ্ছে না, এটার থেকে বড় হচ্ছে এই অনিয়ম শব্দটার অর্থটা আপনাকে ধারণ করতে হচ্ছে। যে নিয়ম নেই যেখানে, অর্থাৎ অর্থ। আর বাকি যেখানে আপনার ওকার হচ্ছে, সেটি আসলে ওই স্বরের প্রভাবে ওই স্বর উচ্চারণ করতে সুবিধা হয়। ফলে এক স্বরের প্রভাবে আরেক স্বরের উচ্চারণের যে নিয়ম আছে ধ্বনি পরিবর্তন, এটাকে বলা হয় ভায়োল হারমোনি, অর্থাৎ স্বর সঙ্গতি। এই শব্দটা শুনেছেন কিনা? উচ্চারণের সাথে তো এর যুক্ততা নাই অনেকেই মনে করে, আর ধ্বনির অধ্যায়ের সাথেও তার সম্পর্ক নাই অনেকে এরকম ভাবে, ধ্বনি তো এইটুকু এইটুকু। কিন্তু আদতে ব্যাকরণ এরকম জড়া। এবং আপনি পূর্বাপর যখন জানবেন, তখনই আপনার ওর উপরে নাচের ছন্দটা ভালো হবে। অন্যথায় খালি ওই ধাক্কা জেনে 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 নাচা লাগবে। আর যে ভঙ্গিটা তৈরি করেছেন যে কেউ জানে না, একদম বিরাট, ওইটা কেন তৈরি হয় একজনের ভিতরে জানেন? তৈরি হয় এই কারণে যে সে একটু আগে ওটা জানতো না।
এখন জেনে এমনি ভাবছে কি যে ও এ তো দারুণ জিনিস জানলাম, তাহলে এটা মনে হয় আর কেউ জানে না। এটি ভালো লক্ষণ নয়। তো যাক, যথারীতি আর কি তাকে সেভাবে বললাম, মানে হচ্ছে তোমাকে আমি মোটা দাগে দুটো নিয়মে নিয়ে আসছি। কিসে কিসে? একটা অর্থ আর একটা সরসংখ্যা। আর ওই যে যে মার্কার গুলো আছে, যদি এই কথা বুঝতে না পারো, মার্কার গুলোর মাধ্যমে তোমার কাজ সেরে যাবে। ঠিক আছে, আমরা এর সংকৃত বিবৃতিতে তো গেলাম। আমরা একটু ওই আমরা একটু ফলার দিকে যাব। কিন্তু ইতোমধ্যে আমরা কয়েকটা ফলা নিয়ে কথা বলেছি, এটা কি তোমরা ধরতে পেরেছো? জি স্যার। ওই যে রফলা নিয়ে কথা বলছি, রিকার নিয়ে কথা বলছি, জফলা নিয়েও একটা কথা হয়তো হতে পারতো। যেমন এইটাকে তুমি কি করেছিলে বলো তো? এরকম না? পদ্য। পদ্ম স্যার। আচ্ছা, একটা জিনিস দেখো, আমরা পয়ের ও এর কথা তোমাকে বলেছি, কিন্তু জফলা থাকলে ব্যঞ্জনটা কি হয় সেটা কি তোমাকে বলা লাগবে না? ধরে নিতে পারবা, দেখো তো। দ্বিতীয় ব্যঞ্জন। দিত। ব্যঞ্জন দিতে হয়। জফলা থাকলে ব্যঞ্জন দিতে হয়ে যায়। পরিষ্কার বুঝে ফেলছো? এই নিয়ম কি আর এখন বই দেখে পড়ার দরকার আছে? এখন নিজেরাই তৈরি করে ফেলবো এটা। এখন দেখো, জফলা থাকলে ব্যঞ্জন দীপ্ত হয়, এই কথাটা একটু পরিচ্ছন্নতা নিয়ে আসি। এবার কি করবা? তাহলে এবার সহায়কার, ব, হস, ভয়কার, সভ্য। আচ্ছা দেখো, ভ ছিল, এবার হয়েছে কি, একটা ব একটা ভ। আর এখানে দ ছিল, দুটোই দ হয়েছে। কি ভিন্নতা আছে বলো? ভিন্নতা হচ্ছে অল্প প্রাণ থাকলে সেটা দ্বিত্ব হয়, কিন্তু মহাপ্রাণ ধ্বনি থাকলে প্রথমটা অল্প প্রাণ হয়, দ্বিতীয়টা মহাপ্রাণ হয়। অর্থাৎ দুটো মহাপ্রাণ ধ্বনি আমরা একসাথে উচ্চারণ করতে পারি না। ওকে, জি স্যার। বলো। এটা জফলা দিয়ে দেখলা, এবারটা কি হবে? লিখেছি কি, বুঝতে পেরেছো? ধয় রিকার। রিকার তো দ্বিত্ব করে, এটাও তোমরা জেনেছিলে, ওই যে মসৃণে জেনেছিলে না? বিদ, বিধৃত। ধৃত, তাহলে দয় হস, ধৃত, ধয় রফলা রস্বীকার, তয় ওকার। তয়কার। সমস্যা আছে কোনো? স্যার স্ক্রিনটা পুরো দেখা যাচ্ছে না। কেন? সবার একই রকম? না স্যার, দেখতে পাচ্ছি। হ্যাঁ, তাহলে বোধহয় তোমার নিজের কোনো প্রবলেম তৈরি হয়েছে, একটু দেখো, ই করে জয়েন করো আবার। স্যার এখানেও এইগুলো ষড়সংগতির নিয়মে যাচ্ছে সব। হ্যাঁ, সরসঙ্গতির কারণেই ওই ধীর পরে ওকার হইছে, মানে ওকার, ওই তটা ওই কারণেই ওকার হইছে। ঠিক আচ্ছা। আছে, কিন্তু এখানে এসে বলবে কি যে শোনো, রির পরে যদি ত থাকে তাহলে রি, ওই তটা ওকার হয়, এই কথা কই আর কি শিক্ষার্থীদের ওই মার্কার দিয়ে জিনাবে। আর শিক্ষার্থীরা মনে রাখবে যে ও রি থাকলে, তারপরে ত থাকলে সেটি ওকার হয়। এই, কিন্তু কারণ ওই যে দেখো, ধৃতে রশ্মি এসেছে, আর রশ্মির পরে অ উচ্চারণ করা তো খুব কঠিন কাজ। বিধৃত, কঠিন না খুব? বিধৃত, ধৃ, ওই যে রশ্মির পরে নিত, বিরাট কঠিন। কারণ আহ মণ্ডিত, হুম, মণ্ডিত, না মণ্ডিত বলতে সুবিধা হয়, কি সে সুবিধা হয়? দিত স্যার। হ্যাঁ, এই সুবিধাটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় জরুরি দরকার এখানে। কিন্তু সুবিধা করতে যে আমরা কিন্তু অসুবিধা করে ফেলি। খেয়াল করছো? অসুবিধা। স্যার অসুবিধা। হ্যাঁ, অসুবিধা। বলে ওটা হচ্ছে অসুবিধা, মানে ওই অকে আমরা আলাদা করবো। হুম, তাহলে উচ্চারণের এই জায়গাটা তোমাদের কাছে, আমরা রিকারকে দ্বিত্ব করে দিলাম ওখানে মাঝখানে, ব্যঞ্জনকে দ্বিত্ব করলাম, মহাপ্রাণ থাকলে একটা অল্পপ্রাণ হয়। ওকে, আমাদের ফলা কয়টা বলো তো? ন, ব, ম। আমরা মনে আছে ফলার একটা বিভাজন করেছিলাম, রেপকে আমরা ফলা বলছিলাম না, এটা মনে আছে কিনা? জি স্যার। মনে রাখতে হবে, রেপকে আমরা ফলা বলিনি। তাহলে আমরা আজকে নবম জরল, তুমি নফলা দিয়ে শব্দ বলো। শব্দের শুরুতে নফলা,
ন্যায্য। না, নফলা ন্যায্যতে কি নফলা? স্যার স্নান। স্নান, এটা নফলা মতো লেখা হয়নি আর কি। এই, এইটা মার্কার সরে গেছে বুঝছো, এটা স্নান, ওটা নফলা মতো হয়েছিল। তাহলে এটা আলাদা হবে না এবং উচ্চারণে অবিকৃত থাকবে। তুমি জানলা শব্দের শুরুতে নফলা, উচ্চারণে অবিকৃত থাকে। শব্দের পরে নফলা কি বলো? উচ্চারণে অবিকৃত থাকে, মনে আছে? কোনো এই যে নফলা উচ্চারণে কোনো পরিবর্তন আনে নাকি তুমি? মগ্ন, দেখো একেবারে ভেঙে নর্মালি উচ্চারণ হয়েছে। এই যে তুমি কিন্তু অক্ষর বিন্যাস জানো বিধায় তোমার কাছে এগুলো এখন একেবারে সুবিধা, কোনো সমস্যা নেই। ব্যাপারটা কি ধরতে পেরেছো? সবকিছু উচ্চারণ তোমার অক্ষরের উপর ভর করে। এইবার আমরা বফলা দিয়ে শব্দ বলবো, শুরুতে বফলা বলো, শব্দের শুরুতে বফলা। স্বাধীন। হাঁস, স্বাধীন। একটা বলি স্বাধীন, স্বাদ। স্বাধীন। বলো স্বাধীন কি উচ্চারণ করবো এবার? স্যার স্বাধীনই হবে, স্বাধীন। ব্যবহার উচ্চারণ হবে। কোন সা হবে? তালে বসু। তালবস। তালব্য স। তালব্য শ। বফলা কোনো ভূমিকা পালন করে না শব্দের শুরুতে, তাহলে ওটা আউট হয়ে যাবে। দয় কি হবে? রস্যই। রশ্মি। নয় হর্ষ। এই হলো স্বাধীনের উচ্চারণ। এখন কেউ যদি এটা বানানে লেখে তাহলে কি হবে? বানানে এটা নয়, উচ্চারণে এটা। ফলে আমরা বলি এক, লিখি আর এক। এটা অত্যন্ত দারুণ ভাবে আমাদের শ্রদ্ধেয় প্রমথ চৌধুরী বলেছেন যে আমাদের সমস্যাটা হচ্ছে এই জায়গায় যে আমরা বলছি এক আর আমাদের শব্দ লেখা হয় আর এক। বলো মধ্যে বফলা দিয়ে শব্দ বলো, শব্দের মধ্যে বা শেষে বফলা। প্রশ্বাস। প্রশ্বাস, বলো কি হবে? স্যার প্রশ্বাস। প্রশ্বাস, প্রশ্বাস। এটাও তাহলে বসো, ঠিক আছে? জি স্যার। দেখো কিরকম উচ্চারণ হলো, প্রশ্বাস। আচ্ছা, প্রতে কেন ওকার হয়েছে এটাও জানো না? রফলা সহ অ আছে। জি, জি রফা দরকার। আর মধ্যে বফলা থাকলে ব্যঞ্জনকে কি করে? দ্বিত্ব করে। দীপ্ত দীপ্ত করেছে। করে, বুঝছে? এবার যুক্ত ব্যঞ্জনে বফলা দাও, যুক্ত ব্যঞ্জনের সাথে বফলা, দেখি কেউ কইতে পারে শব্দটা বোঝা যাবে তাহলে। একটাও মাথায় আসে? দ্বন্দ্ব। বলো কি হবে? দ্বন্দ্ব স্যার। দন তো দো। আচ্ছা, দ্বন্দ্ব কেন হলো না, দয় কেন শুরুতে ওকার হয়নি সেটা কইতে পারবা? স্যার ওই যে দন, এখানে তো বদ্ধ অক্ষর আসছে যে পরে। না, বদ্যাক্ষরের জন্য ওকার হয়নি তা নয়, বদ্যাক্ষরে নয় হর্ষ হয়েছে সেটা বলা যাবে, কিন্তু এই দেখো নয় দ যুক্ত ব্যঞ্জন না, জি এই কারণে দটা দো হয়নি। ওই যে আমরা বন্ধ লিখেছিলাম। জি জি। আর শুরুতে ব উচ্চারণে ভূমিকা পালন করে না, আর যুক্ত ব্যঞ্জনেও ব উচ্চারণে ভূমিকা পালন করে না, তুমি সেই কথাটা এখানে জানছো, ঠিক আছে? জি তাহলে আমরা বফলার কয়টা নিয়ম শিখলাম? এক, দুই, তিন। কি কি? স্যার শব্দের শুরুতে বফলা থাকলে সেটার উচ্চারণ হয় না। আর শব্দের মাঝে বফলা ফলা থাকলে হচ্ছে ব্যঞ্জন দীপ্ত হয়। আর হচ্ছে যুক্ত ব্যঞ্জনের সাথে যুক্ত হলে বফলা উচ্চারণে কোনো ভূমিকা পালন করে না। আচ্ছা, তোমরা এবার বফলাটা শিখলে, কিন্তু এবার আমরা একটু দেখবো যে বফলা কোথায় কোথায় উচ্চারিত হয়। দেখো মধ্যে আছে, কি বলবা? অম্বর। এবার কি অম্বর। অম্মর বলবা? না না, স্যার। তার মানে আমরা মনে করলাম ময়ের সাথে বফলা উচ্চারণে অবিকৃত থাকে। ওকে,
ময়ের সাথে ব ফলা উচ্চারণে একেবারে স্বতন্ত্র রূপ পরিগ্রহ করে বা ধারণ করে। গয়ের সাথে ব ফলা দেখো, এ কি দিক দিক বিদিক না দিক বিদিক। বিদিক? দিক বিদিক। বিদিক। দিক দিক বিদিক। 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 ফলে তুমি এখান থেকে ব ফলার এই নিয়মটা জেনেছো। আচ্ছা, এবার একটু আগে তো দ্বন্দ্ব লিখেছিলে, এবার কি উদ্বেল হবে না উদ্বেল হবে? উদ্বেল হবে স্যার। উদ্বেল। উদ্বেল, কারণ এখানে এই বটা ফলার আগে সন্ধিতে বিচ্ছেদ ছিল, ফলে সন্ধির মাধ্যমে যেটা ফলায় পরিণত হয় ওই ব ও উচ্চারণে অবিকৃত থাকে। বেল। উদ্বেল। আমরা ন ফলা ব ফলার উচ্চারণ শিখে ফেললাম, তাই তো? দেখো, তুমি এই নিয়ম শিখে শব্দটা শিখছো না, এই শব্দ তোমার নর্মালি জানা আছে, তাহলে এখান থেকেই তুমি শব্দটার নিয়মটা তৈরি, ব ফলার নিয়মটাই তৈরি করছো। এখন তোমার যদি প্রশ্ন আসে কখনো পরীক্ষায় যে যুক্ত ব্যঞ্জনে ব ফলা কেমন ভাবে উচ্চারিত হয়, এখন তোমার অপশন থাকলো যুক্ত ব্যঞ্জনে ব ফলা অবিকৃত থাকে, যুক্ত ব্যঞ্জনে ব ফলা ব্যঞ্জনকে দ্বিত্ব করে, যুক্ত ব্যঞ্জনে ব ফলা আহ, ব্যঞ্জনকে নাসিক্য করে, যুক্ত ব্যঞ্জনে ব ফলা উচ্চারণে কোনো ভূমিকা পালন করে না। ব্যাস। তাহলে তুমি এবার জানো এবং তুমি ওখান থেকে অপশনটা ধরে অ্যান্সারটা দিয়ে দিতে পারবে। অথবা আসতে পারে শব্দ একটা দিয়া এই শব্দটার সঠিক উচ্চারণ কোনটা হবে, তখন দেখা যাচ্ছে কোনো কোনো জায়গায় তোমার হর্ষ দেবে না, কোনো কোনো জায়গায় হর্ষ দেবে, বেশি দেবে, তখন তোমার এই হর্ষের চিহ্নটা জানা থেকে তাকে অ্যান্সার করতে হবে। ঠিক আছে? তাহলে আমরা অ শিখে ফেললাম, অ এর সংবিধ বিবিধ শিখে ফেললাম, ফলা শিখতে এসে ফলার ন ফলা আর ব ফলা শিখে ফেললাম। ব ফলা ন ফলা দিয়ে আমরা শেষ করব, আর একটা জিনিস আমরা এই ন ফলা ব ফলার সাথে শিখবো। দেখো, বলো এটা কি লিখেছি? আর চিহ্ন। এটা কি চিহ্ন। লিখেছি? দেখো, এখানে হয় না, তাই না? চিহ্ন। যদিও এটা ফলা নয়, কিন্তু আমরা যেহেতু ন নিয়ে কথা বলছি তাই হ কে যুক্ত করে নিলাম, আবার ব নিয়ে কথা বলছি তাই হ কে যুক্ত করে নিলাম। এখানে হটা আছে আগে, নটা আছে পরে, কিন্তু উচ্চারণের ক্ষেত্রে নটা আগে আসবে, হটা পরে যাবে। এই কথাটা কমন কথা, মনে রাখবে। হয়ের সাথে যারা যুক্ত হবে ফলার, সেগুলো উচ্চারণে সবসময় আগে চলে আসবে, আর হ কি হবে সবসময় পরে যাবে। চিহ্ন। চিহ্ন। তাহলে চিহ্নিত যদি বলতাম তাহলে হয় হি, এই যে চিহ্নিত যদি বলি চয় রশ্মি চিহ্নিত, কি লিখবো? চয় রশ্মি নয় হস হয় রশ্মি তয় করে তো। আচ্ছা, এইটা কি হবে? আ, আও ভাই। দেখো এইটা তোমার কাছে মনে হতে পারে যে তাহলে ওই নিয়ম অনুযায়ী হচ্ছে কি আবো হান, তাই না? নিয়ম অনুযায়ী তাই হচ্ছে না? ব আগে জি। আসবে, হ পরে যাবে। সুতরাং ও এই নিয়ম দেওয়া অনুযায়ী হলো। তো এটা হচ্ছে আবহান। জি স্যার। কিন্তু এটাকে বলার ক্ষেত্রে তোমার আটা নেবা, বয়ের ওটা রাখবা, এবার ব যাবে কোথায়? ব যাবে হয়ের সাথে মিশিয়া, তখন ওটা হয়ে যাবে ভ, তখন এটা উচ্চারণ হবে আহ্বান। আর ওটা যেহেতু পুরো করছি না তাই ওতে হস। দেখো তো কোন কারণে এসেছি এখানে, বুঝতে পারছো কিনা? আমরা বলছি হয়ের সাথে যে যুক্ত হয় সে আগে চলে আসে, ওকে, যথারীতি ব কে আগে আনলাম, এবার বয় ওকার হয়েছে, কিন্তু আবহান তো আসলে হয় না শব্দ। ফলে বয়ের ও কে আলাদা করেছি, আর ব কে নিয়েছি হয়ের সাথে, আর ব আর হ মিললে কি হয়? ভ হয়। তুমি যদি এই বিশ্লেষণটা বোঝো তাহলে তো ভালো, না বুঝলে তোমার মুখস্থ রাখার জায়গা যেটি, সেটি হচ্ছে হয় ব থাকলে, হয় ব যখন যুক্ত হয় ওটা হয়ে যায় ও এবং ও হর ভ। ভ। এইরূপ মুখস্থ রাখো, তাতে চলবে। কিন্তু আমি আসলে সবসময় আমার বিশ্লেষণটা একটু লজিক্যাল তো, যে ওখানে তুমি কেন যাচ্ছ হুট করে ধাপ করে এমনি, হয়তো অঙ্ক করার সময় শিক্ষার্থীরা দেখবা আহ
ওই বোঝে না। স্যাররা এক লাইন থেকে পরে কি আরে এখানে থেকে এই যে এখানে যাওয়া যায় মুখস্থ রেখে রেখে মাঝখানে লাইন মিডিল টার্ম ব্রেকের লাইনের পরে কমন নেয়ার লাইন এটা সেটা বাদ দিয়ে তুই হুট করে উত্তরের লাইনে স্যাররা চলে যায় অনেক সময়। ওটি ঠিক নয়। কারণ শিক্ষার্থীদের তো বুঝে যখন যাওয়া যাবে সে নিজে যখন ওইভাবে উল্লম্ফন ধর্মীতা অবলম্বন করতে পারবে সেটি ভালো। কিন্তু সাধারণত সিঁড়িতে যারা লাফিয়ে লাফিয়ে চলে তাদের হোঁচট খাওয়ার সম্ভাবনা থাকে। আমার কথা কি বুঝতে পেরেছ? ফলে এইবার আমরা এর আর একটা সম্পর্ক দেখব। বলো এবার কি হবে? যথারীতি এখান থেকে আসো। বয়রশ্মি বিউ ও বিয়োগফল। বিয় বিউহল। বিয়োগ হল। এইটা হচ্ছে না? ও জি ভ স্যার। ও ভ হচ্ছে, তুমি এটা জানো। কিন্তু এবার তোমাকে আরেকটা জিনিস খেয়াল খেয়াল করতে হবে। আচ্ছা, রশ্মির পরে ও উচ্চারণ করতে একটু কঠিন হয়ে গেল না? বিও, বিও। কিন্তু দেখো তো, বিও না করে যদি বিউ ভল করতা তাহলে কি আরো সুবিধা হতো না? জি জি স্যার, স্যার। ভালো হ্যাঁ, বিহবল। এই কারণে বলা হয়েছে যে যদি আগে রস্বীকার থাকে, এই ওর আগে হয় ব থেকে যদি আগে রস্বীকার থাকে তাহলে আর উভ না হয়ে হবে উভ। এই কারণটা কি? ওই স্বরসঙ্গতি। আমি তোমাকে বলছি এই কারণের কথা কিন্তু আমাদের কোনো ব্যাকরণ বইয়ে নাই। কোনো ব্যাকরণ বইয়ে নাই, আমি এই জন্য বলছি আমি যতগুলো পড়েছি তাতে এই সম্পর্কে কোনো কথা কোনোদিনও পাইনি। কিন্তু যখন আমার কাছে মনে হলো আমি একটা উভ করবো আর একটা উভ কেন করবো, এই কথাটা কেন লিখছো? ওখানে লিখে দিয়েছো যে আগে রস্বীকার থাকলে পরে উ হবে, কেন এটা? এই সম্পর্কটা কোত্থেকে এসেছে? তখনই মনে পড়েছে ওই যে ধ্বনি পরিবর্তনের যে অধ্যায়টা আছে, ওখানে স্বরের প্রভাবে স্বরের পরিবর্তন হয়। ফলে ওটা স্বরসঙ্গতির কারণে হয়েছে। ভায়োল হারমোনি এক স্বরের সাথে আরেক স্বরের সঙ্গতি বিধানের জন্য, উচ্চারণের সুবিধার জন্য আমরা স্বরের এই পরিবর্তনটা করে ফেলি। ফলে আমাদের কাছে এটি হচ্ছে এবার বিউ ফল। ও তাহলে বিউ ফল। আমরা এর আগে আত্মমর্যাদার কথা বলেছিলাম, এবার এর আগে যদি আত্ম শব্দটা থাকে একেবারে আনন্দে আত্মহারা, যেটা আত্মবিহ্বল হওয়া। জাস্ট আত্ম, আর কিছু না। তয় হস তয় ময় ওকার, তয় চন্দ্রবিন্দু ওকার। ঠিক আছে? এখন তোমাদের বুঝতে কষ্ট হচ্ছে না, আমি এটা বুঝেছি, কারণ পূর্বের ক্লাসটা একটু অত্যন্ত মনোযোগের সাথে তোমরা করেছো। আজকে এই মনোযোগটাকে ধরে রেখে এই লার্নিংটাকে দেখো, যা দেখেছো পূর্বাপর বিশ্লেষণ করে এই করো। আমি তোমাদের উচ্চারণের যে শিট আছে, হুম, পিডিএফ ফাইল, সেটা পাঠিয়ে দেবো। তোমরা ওখান থেকে এই ক্লাসের কথাগুলো মাথায় নিয়ে পড়ে ফেলবে। এই তাহলে বলা যায় যে আমরা আজকের ক্লাসের শেষ পর্যায়ে ইতিমধ্যে পৌঁছে গিয়েছি। তোমাদের যদি আর কোনো কথা থাকে সেটা পড়ার মাধ্যমে সেই কথা তৈরি করো, আমরা পরের ক্লাসে সেই সবের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আজকে আমরা বিদায় নিই। ইনামুল আছো নাকি? ইনামুল? ঠিক আছে, ইনামুল নাই। তাহলে ঠিক আছে, এই ইনামুল আমি বিদায় নিচ্ছি তাহলে। স্যার ক্লাস কি শেষ?